আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা মোলের ধারণা ও রাসায়নিক গণনা অর্থাৎ এসএসসি কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায়ে সম্পর্কে আলোচনা করব। এটা আমরা একটা ভিডিওতেই আমরা সিকিউ এবং এমসিকিউ সবকিছুই ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? সম্পূর্ণ বেসিক সহ আমরা প্র্যাকটিস সম্পন্ন করব। তোমরা যদি কেউ এই ভিডিওটি সম্পন্ন করে থাকো তাহলে তোমরা এই অধ্যায়ের যে কোনো ধরনের এমসিকিউ এবং সিকিউ সংক্রান্ত সমস্যা তোমরা সলভ করতে পারবে এবং তোমাদের সম্পূর্ণ বেসিকটা এই অধ্যায় থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি, ঠিক আছে? আমি মোহাম্মদ শাফায়েতুল ইসলাম তোমাদের সাথে আছি। ওকে, নেক্সট আমরা এই অধ্যায়ের প্রথমে রোড ম্যাপটি জেনে নিই, ঠিক আছে? এখানে কন্টেন্ট রেডি আছে যে মোল, প্রথমে আমরা মোল নিয়ে আলোচনা করব, দেন ট্রান্সফরমেশন। আমরা ট্রান্সফরমেশন বলতে এখানে মিন করতেছি সাপোজ গ্রাম থেকে মোলে কনভার্ট করা, মোল থেকে লিটারে কনভার্ট করা, বা লিটার থেকে সংখ্যায় কনভার্ট করা, ঠিক আছে? যে এই যে কনভার্ট গুলো আছে এইটাকে আমরা ট্রান্সফরমেশন বলে মিন করতেছি, ঠিক আছে? আমরা ট্রান্সফরমেশন নিয়ে শিখবো, দেন মোলারিটি নিয়ে শিখবো, দেন শতকরা সংযুতি, শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত এবং আণবিক সংকেত, রাসায়নিক বিক্রিয়া, সমতাকরণ, লিমিটিং বিক্রিয়া, বিক্রিয়ক, উৎপাদের শতকরা পরিমাণ। আমরা টোটাল 9টা টপিকসের উপরে আলোচনা করব। এই 9টা টপিকস যদি তোমরা সম্পন্ন করতে পারো তাহলে দেখবা এই অধ্যায়ের কোনো ধরনের কোনো সমস্যা তোমাদের কাছে ফেস করা লাগবে না। সব ধরনের এমসিকিউ সিকিউ সলভ করতে পারবে তোমরা, সব ধরনের, ঠিক আছে? ওকে, এবং এই অধ্যায়ের আমি যেগুলো লিখে রাখবো, ঠিক আছে, এইটার পিডিএফ তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে বা ডিসকাশনে পেয়ে যাবা, ঠিক আছে? একটু চেক করে নিবা। এবং এই লেখা স্লাইডটাও পাবা, লেখাবিহীন যে স্লাইড, দুইটা স্লাইডই তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবা। ওকে, সর্বপ্রথম আমরা এই যে মূল নিয়ে আলোচনা শুরু করব। হ্যাঁ, মূল নিয়ে কি বলতেছে প্রথমেই জেনে নিই আমরা মূল আসলে জিনিসটা কি। মূল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। আমরা যেমন কি একটা ভর পরিমাপ করি কিসের মাধ্যমে? গ্রাম দিয়ে ভর পরিমাপ করি, তাই না? গ্রাম দিয়ে ভর পরিমাপ করি, তেমনই হচ্ছে এই যে মূল দিয়ে রাসায়নিক পদার্থ পরিমাপ করা হয়। আমরা যে ল্যাবরেটরিতে কাজ করি যে বিভিন্ন পদার্থ প্রয়োজন হয় না, সেই পদার্থগুলো কিসের মাধ্যমে পরিমাপ করা হবে? এই যে মূলের মাধ্যমে। এরপরে মোলের আমরা সংজ্ঞা দেখি পুরোপুরি। কোন পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক, কি অ্যাভোগাড্রোর সংখ্যক পরমাণু অণু, এই যে পরমাণু থাকতে পারে, অণুও থাকতে পারে, আবার আয়নও থাকতে পারে, পরমাণু অণু এবং আয়ন থাকে, সেই পরিমাণকে ওই পদার্থের অ্যাভোগাড্রোর, ওই পরিমাণকে পদার্থের মোল বলা হয়, ঠিক আছে? অ্যাভোগাড্রোর সংখ্যাটা হচ্ছে 6.023 × 10⁻23। এটা আমরা জেনে নেব। হ্যাঁ, অ্যাভোগাড্রোর সংখ্যাটা কি? 6.023 × 10⁻23। আচ্ছা, এখানে পরমাণু বলতে কি বোঝাচ্ছে? ধরো কার্বনেও কিন্তু কি থাকবে? এই অ্যাভোগাড্রোর সংখ্যক থাকতে পারে, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যক পরমাণু থাকবে কার্বনের জন্য। আচ্ছা, আমি যদি বলি কার্বন ডাই অক্সাইড, তাহলে কি থাকবে? তাহলে এই অণুর জন্য কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যক অণু পরমাণু আছে 1 মোলে, ঠিক আছে? আবার যদি আমি বলি এই CO3 মাইনাস, এই আয়নটিতেও কিন্তু এত সংখ্যক আয়ন আছে, ঠিক আছে? তাহলে সবকিছু কিন্তু সবকিছু পার্সপেক্টিভ থেকে ঠিক, ঠিক আছে? এখন হচ্ছে তাহলে আমরা বুঝলাম এগুলো। এখন এই যে মোল আমাদের সর্বমোট এইখানে কাজ হবে হচ্ছে মোল, গ্রাম, লিটার এবং সংখ্যা নিয়ে, ঠিক আছে? মোল কি? এই যে পদার্থ পরিমাপের একক, একটি রাসায়নিক পদার্থ পরিমাপের একক। এবং এই যে গ্রাম কি? ভর এ করা হবে। লিটার আয়তন পরিমাপ করা হবে। হ্যাঁ, এটা দিয়ে ভর, এটাকে অনেক সময় প্রকাশ করা হবে যে ডাব্লু। হ্যাঁ, যে কোনো পদার্থের ভর ডাব্লু, এটা গ্রামে আসবে, ঠিক আছে? মোল, হ্যাঁ, মোল আসবে হচ্ছে এন দিয়ে মোল আসবে। লিটার আসবে আয়তন দিয়ে, ভলিউম, ঠিক আছে? ওয়েট, এন ভলিউম, এবং টি আসবে সংখ্যা, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা থেকে, হ্যাঁ, এন দিয়ে আসবে। ওকে, আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি? ওকে, আমরা কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে একটু ভাবি। দেখো 1 মোল ইকুয়াল টু কত? কার্বন ডাই অক্সাইড যদি আমরা লিখি, দেখো 44 গ্রাম, ঠিক আছে? 44 গ্রাম। লিটারে যদি আমরা কনভার্ট করি 22.4 লিটার, এটা কি? এসটিপি তে, ঠিক আছে? এসটিপি তে।
আর আমরা যদি এসএটিপি তে বলি আবার সেটা হবে 24.789 লিটার। ঠিক আছে, এসএটিপি তে আমরা দুইটাই জেনে রাখবো, এসটিপি একটা এসএটিপি একটা। ঠিক আছে, এবং আমি যদি সংখ্যা বলি তাহলে কি হবে 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারছি? আচ্ছা, বুঝতে পারলে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য তোমরা এমন ট্রান্সফরমেশন লিখে ফেলো তো একটা, যেরকম গঠন, যে মোলের জন্য কি হবে, গ্রামের জন্য কি হবে, লিটারের জন্য কি হবে, টির জন্য কি হবে। ঠিক আছে, তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে কি বলছে যে ট্রান্সফরমেশন। ওকে, আমাদের মূল টপিকসটা শেষ, একটা টপিকস কিন্তু আমরা শেষ করে ফেলছি অলরেডি। সালফিউরিক, দেখো এখন আমরা ওই একই জিনিস সালফিউরিক অ্যাসিডের জন্য লিখছি কি 1 মোল 98 গ্রাম। ঠিক আছে, এত আয়তন এবং সংখ্যা, হ্যাঁ এতটি অণু। ঠিক আছে, এতটি কিন্তু অণু, সালফিউরিক অ্যাসিডের জন্য এতটি অণু। এখন যেই বলবে পরমাণু, এখানে খেয়াল করো পরমাণু, পরমাণু বলতে এখানে কয়টা পরমাণু আছে বলতো? অক্সিজেন আছে 4টা, আর একটা 5টা সালফার, এবং হাইড্রোজেন 2টা। 4 5 আর 2 7। তাহলে পরমাণু যখন বলবে আমরা এই যে 7 দিয়ে কিন্তু গুণ করে দিতে হবে। ঠিক আছে, 7 দিয়ে গুণ চলে যাবে। যদি বলতো অক্সিজেন, তাহলে কত দিয়ে গুণ যাইতো বলো? অক্সিজেন পরমাণু এখানে কয়টা আছে? 4টি আছে না? তাহলে এই যে 4টি দিয়ে গুণ চলে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি এখানে ক্লিয়ার? যে কয়টা পরমাণু বলবে তাহলে সেই কয়টি হবে। যদি বলতো হাইড্রোজেন, তাহলে 2 দ্বারা গুণ হইতো এখানে। হ্যাঁ, যদি বলতো কি সালফার, তাহলে কি 1 দ্বারা গুণ হইতো। ঠিক আছে, বুঝতে পারছি? এবং এইখানে আমাদের সূত্র ইউজ করা হয় মোলের। ঠিক আছে, মোলের সূত্র দিয়েও তোমরা করতে পারো। n = W/m, V/22.4, n by 6.023 × 10⁻23, PV/RT = S × V। ঠিক আছে, এই টোটাল সূত্র S × V, এই যে টোটাল সূত্র, হ্যাঁ সূত্রের মাধ্যমেও করতে পারবো, ওই কিংডমের মাধ্যমেও করতে পারবো। আমরা দেখবো যে এখানে এই যে সলভ আছে, সলভ গুলো আমরা করে ফেলার ট্রাই করবো। এগুলোকে আমরা নাম্বারিং করি একটু, 1 2 3 4 5। ঠিক আছে, এখন দেখো এই যে S × V, আমরা এই S × V কিভাবে আসছে, এই যে n থেকে আমরা কিভাবে আসছে আমরা এক পরে গিয়ে দেখবো। ঠিক আছে, S × V এই জিনিসটাকে তোমরা একটু স্কিপ করে রাখতে পারো। আমরা S × V এইটা আমরা 1 2টা স্লাইড পরে গিয়ে দেখবো, হ্যাঁ বিস্তারিত। কিন্তু তোমরা কিন্তু এইগুলো সবগুলোই জানো, তোমার বইতে এখানে চলে আসছে। হ্যাঁ, এটা কি, এটা কোথা থেকে আসছে? PV = nRT। হ্যাঁ, PV = nRT ছিল না সূত্র? এখান থেকে এনটা রেখে দেওয়া হয়েছে, PV/RT দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর কি 8.314 রিডবার্গ ধ্রুবক। ঠিক আছে, 8.314 টেম্পারেচার হিসেবে রাখা এই রিডবার্গ ধ্রুবক, কিন্তু এটা হচ্ছে এসআই এককে। হ্যাঁ, 8.314। আবার কিন্তু অ্যাটমসফিয়ার এককে ভিন্ন ভিন্ন হইতে পারে, সিজিএস এককে ভিন্ন হবে, ভিন্ন এককে ভিন্ন হবে। ঠিক আছে, তো এখন আমরা সলভে চলে যাই। সলভ কিভাবে হবে দেখো, আমরা 1 নম্বরে সলভ করব। সালফিউরিক অ্যাসিডের একটি অণুর ভর কত? কোশ্চেন করছে দেখো, সালফিউরিক অ্যাসিডের একটি অণুর ভর। আচ্ছা, আমরা এই যে ট্রান্সফরমেশন, আমরা সবসময় সম্পর্ক ডেভেলপ করার চেষ্টা করব। ঠিক আছে, যদি একবার সম্পর্কটা ডেভেলপ করতে পারি যে কার সাথে কার সম্পর্ক, তাহলে এই ম্যাথগুলো খুবই ইজিলি তোমরা সলভ করতে পারবা। ঠিক আছে, এখানে দেখো এটি, এখানে কি বলছে? সংখ্যা, এটা একটা সংখ্যা। আর একটি কি বলছে? ভর। একটা বলছে সংখ্যা, একটা বলতেছে ভর। তাহলে কি এই যে সংখ্যা কই? সংখ্যা এই দেখো টি। ঠিক আছে, আর ভর কই? এই যে টি, ভর। তাহলে আমি সম্পর্ক স্থাপন করব এই দুইটার মধ্যে। এই দুইটার মধ্যে তুমি যদি সম্পর্ক স্থাপন করতে পারো তাহলেই হয়ে যাবে। যেটা চাবে সেটা ডান সাইডে রাখবা, যেটা বের করবা, যেটা অন্যটা বাম সাইডে রাখবা। যেটা চাইবে সেটা ডান সাইডে। চাইছে কি? ভর। ভর কত? তাহলে ভরটা আমি ডান সাইডে রাখবো, 98 গ্রামটা আমি কি করব? ডান সাইডে পাঠাই দিব। তাহলে কি হবে? 6.023 ইন্টু 10⁻23 টির ভর কত? ভর কত বলো? ওই যে উপরে ভর হচ্ছে 98 গ্রাম কিন্তু। ঠিক আছে, 98 গ্রাম। এরপরে কি বলছে? একটি একটি অণুর ভর। অণুর ভর কিন্তু, পরমাণুর ভর কিন্তু বলে নাই। পরমাণুর ভর হলে কিন্তু আমরা এরকম জায়গা থেকে তথ্যটা নিতাম। যেহেতু অণুর ভর বলছে, তাহলে আমরা এখান থেকে তথ্য নিব। ঠিক আছে, টির অণুর ভর তাহলে কি হবে? 98 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। এটা ক্যালকুলেশন করে ফেলো তোমরা। ঠিক আছে, ক্যালকুলেশন করে ফেললে দেখবা চলে আসবে তোমাদের কত অ্যান্সার আসবে। বলো বলো, ক্যালকুলেটর চাপবো, চাপলে কত আসবে? কত আসবে? 1.627 ইন্টু 10⁻22। ঠিক আছে,
22 অ্যান্সার হয়ে গেল। ওকে, এই যে 1 নম্বরের অ্যান্সার পেয়ে গেল তোমরা, ঠিক আছে। আচ্ছা, একই জিনিস আমরা এই সূত্র দিয়ে করব। এটা কি কিভাবে করছে? ঐকিক নিয়মে, ঠিক আছে, ঐকিক নিয়মে। আচ্ছা, তোমরা সূত্র দিয়েও করতে পারবা, বুঝতে পারছো? তোমার যেটা ইচ্ছা তুমি সেভাবেই করতে পারবা। সূত্র দিয়ে কিভাবে করবা বলো তো? সূত্র দিয়ে দেখো, এখানে কি সংখ্যা এবং ভর। ভর কই? এই যে ভর। সংখ্যা কোথায়? এইখানে সংখ্যা। তাহলে চাইছে কি তোমার? তোমার চাইছে সংখ্যা, তাই না? সংখ্যা চাইছে নাকি ভর চাইছে? এত গ্রাম ভর চাইছিল, এত কিন্তু গ্রাম ভর চাইছে, তাই না? তাহলে আমাদের এখানে ডাব্লু রাখবো, হ্যাঁ। তাহলে আমাদের সূত্রটা কি হবে? ডাব্লু বাই এম ইকুয়াল এন ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, এটা হচ্ছে সংখ্যা। তাহলে আমাদের বের করতে হবে কি? ভর। ভর ডাব্লুর মান বের করবো আমরা। এই যে ডাব্লু রেখে দিলাম, n ইন্টু এম ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। ওকে, এন কত বলো বলো? এন এখানে কি বলছে? একটির বলছে না? একটি। তাহলে কি এই যে এক, ভর কত? 98, 6.023 ইন্টু 10⁻23 কি এই যে এটা আর তোমার এটা কি একই? এই যে এই দুইটা কি একই? দেখতে পারছো? তাহলে কি এই যে ঐকিক নিয়ম থেকে বেসিক্যালি এই যে সূত্রটা ডেভেলপ করা হয়েছে, বুঝতে পারছো? সূত্রটা ডেভেলপ করা হয়েছে কোথা থেকে? এই যে তোমাদের কিন্তু ঐকিক নিয়ম থেকেই। এখন আমরা 2 নাম্বার সলভ করব। আমরা কি দুইটি নিয়মেই দেখে ফেলছি, কিন্তু একটা ঐকিক নিয়মে দেখলাম আর একটা হচ্ছে সূত্র দিয়ে দেখলাম। তোমরা যেটা খুশি সেটা ইউজ করতে পারো, দুইটাই খুব সহজভাবে তোমাদেরকে দেখায় দেওয়া হয়েছে, ঠিক আছে। এক তবে আমি প্রিফার করি হচ্ছে তোমরা ঐকিক নিয়মে করবা, ঠিক আছে। ঐকিক নিয়মে করলে সব সময় সহজ হবে এই সব ক্ষেত্রে। 1 গ্রামে কতটি অক্সিজেন আছে বলো? 1 গ্রাম আর টি, ঠিক আছে, অক্সিজেন আছে কতটি চাইছে? এই যে সালফিউরিক অ্যাসিডে, বুঝতে পারছো? সালফিউরিক অ্যাসিডে সবকিছু চাইবে। তাহলে 1 গ্রাম মানে কি? এই যে 98 গ্রাম, এখানে হচ্ছে গ্রাম এবং সংখ্যা কোথায়? এই যে সংখ্যা। আচ্ছা, এটা তো অণুর সংখ্যা, তাই না? তুমি পরমাণু নিয়ে কাজ করতে পারো, বাট আমরা যখন এই যে সংখ্যা চাবে আমরা সবসময় অণুতেই থাকার চেষ্টা করবো। অণুতে থেকে লাস্টে গিয়ে আমরা পরমাণুটা জাস্ট গুণ করে দেবো, তাইলেই দেখবো যে অ্যান্সার হুবহু সেম চলে আসবে, ঠিক আছে। তাহলে লিখে ফেলো 98 গ্রামের ভর কত? 98 গ্রামের ভর হচ্ছে 98 গ্রামে আছে কতটি? 6.023 ইন্টু 10⁻23 টি, ঠিক আছে। তাহলে 1 গ্রামে কতটি আছে? 1 গ্রামে বলো? 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 98। ওকে, 98 যখন তুমি দিবা তখন দেখো তোমাদের অ্যান্সার কত আসবে। 1 গ্রামে কতটি আছে, অ্যান্সার কত আসবে বলো বলো, করে ফেলো একটু। কত আসবে? এত কত আসবে? 6.146 ইন্টু 10⁻21। হ্যাঁ, তোমরাও করে দেখো, ঠিক আছে। আমার ক্যালকুলেটর ভুল টুল হয়ে গেলে তখন সমস্যা হয়ে যাবে। কি এতটি অণু কিন্তু, হ্যাঁ এতটি কি আসছে? অণু। এখন তুমি কি চাও? পরমাণু চাও না? তাহলে এখানে কতটি অক্সিজেন আছে বলো? অক্সিজেন আছে কয়টা? 4টা না এখানে? বলো তো, এখানে 4টা আছে না? এই যে 4টা। তাহলে কি তুমি 4 দ্বারা গুণ করে দিবা। 4 ইন্টু 6.146 ইন্টু 10⁻21 কি অক্সিজেন পরমাণু। এতটি এতটি অক্সিজেন পরমাণু। কত অ্যান্সার আসবে? করে ফেলো, কত অ্যান্সার আসবে বলো তো? অ্যান্সার আসবে 2.46 ইন্টু 10⁻22, ঠিক আছে। এটা অ্যান্সার চলে আসবে, বুঝতে পারছি। আচ্ছা, এখন তুমি আবার কি সূত্র দিয়ে করবা? করে ফেলো, সূত্র দিয়ে আমরা আবার দেখি। তাহলে চলো সূত্র দিয়ে দেখি। গ্রাম বলছে, তাই না? গ্রাম মানে কি? আমাদের এই যে ডাব্লু বাই এম। সংখ্যা বলছে, তাই না? সংখ্যা কি? এই একই, ঠিক আছে। চাইছে কি? চাইছে হচ্ছে সংখ্যা, হ্যাঁ চাইছে কিন্তু সংখ্যা, মাথায় রাখো। তাহলে কি ডাব্লু বাই এম ইকুয়াল টু কি? এন বাই 6.023 ইন্টু 10⁻23। এখন কি তুমি এনটা রেখে দিবা, তাই না?
এনটা রেখে দিলা, এনটা রেখে দিলে কি হবে, এই যে ডাব্লু উপরে চলে যাবে এবং হচ্ছে এই যে 6.023 ইন্টু 10 to the 23 টা চলে আসবে, 23 এটা উপরে চলে যাবে, আর নিচে থাকবে কে, এম থাকবে। হ্যাঁ, এই যে ডাব্লু, ডাব্লু কি হবে, ডাব্লু তো 1 গ্রাম বলছে না, ইন্টু 6.023 ইন্টু 10 to the 23 নিচে ডিভাইডেড বাই কত, 98। দেখো তো ভাইয়া কি আসছে, বলো বলো, এই যে এই জিনিসটা কি আসছে, এই জিনিসটা কি হইছে, এখানে তৈরি হইছে, এখানে এখানে তৈরি হইছে। ঠিক আছে, এটা তৈরি হওয়ার পরে কি করবা, 4 এর সাথে এর অ্যান্সার দিয়ে গুণ করে দেবা, যেটা আসবে সেটা আর এটা সেম। ঠিক আছে, তাহলে সূত্র দিয়েও শিখছো, ঐকিক নিয়মে শিখছো, দুইটা নিয়মে কিন্তু ট্রান্সফরমেশন শিখছো। ঠিক আছে, তাহলে প্রথম দুইটা জিনিসের সলভ হইছে। ওকে, আমরা 3 নম্বরে চলে যাই। 1 2 3, এখন আমরা 3 নম্বরে সলভ করব। 3 কি বলতেছে, যে 10 গ্রাম সালফিউরিক অ্যাসিডের আয়তন কত, 10 গ্রাম সালফিউরিক অ্যাসিডের আয়তন কত, মানে কি গ্রাম এবং আয়তন কি, এই যে গ্রাম, আয়তন কই, এই তো গ্রাম, আয়তন। ঠিক আছে, তাহলে কি 98 গ্রামে আয়তন হচ্ছে কত, 20.4 লিটার। তাহলে কি বলছে, 10 গ্রামের আয়তন, 10 গ্রাম মানে কি 22.4 ইন্টু 10 ডিভাইডেড বাই 98, কত আসবে ভাইয়া, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো দ্রুত। 22.4 ইন্টু 10 ডিভাইডেড বাই 98, কত আসবে, 2.2857। হ্যাঁ, 2.2857। ওকে, তুমি সূত্র দিয়ে করতে চাও, ওকে করে ফেলো সূত্র দিয়ে। সূত্র দিয়ে করলে কি হবে, সূত্র দিয়ে কি বলতেছে, এখানে গ্রাম এবং আয়তন, তাহলে এই তো গ্রামের আছে, আয়তনের আছে এই তো পাশাপাশি, তাহলে কি ডাব্লু বাই এম ইকুয়াল ভি বাই 2.4। চাইছে কি তোমার, চাইছে কিন্তু আয়তন, এত লিটার কিন্তু পাইছো। হ্যাঁ, তাহলে কি এই যে ভি বের করতে হবে তোমার, তাহলে এখানে ভি রেখে দিলাম, রেখে দিয়ে কি 22.4 উপরে চলে যাবে, ডাব্লু ইন্টু 22.4 ডিভাইডেড বাই এম। ডাব্লু কত, ডাব্লু দিছে কত 10 না, 22.4 কত 22.4 ডিভাইডেড বাই কত, এম কত 98। ওকে, এখন দেখে ফেলো, দেখে ফেলো তো, যে যে এই জিনিসটা আর এই জিনিসটা সেম ভাইয়া। এখন বুঝছো যে সূত্র কিভাবে আসে, সূত্র কিভাবে আসে বুঝতে পারছো, সূত্র এবং ঐকিক নিয়ম দুইটাই একই জিনিস, জাস্ট আমরা ভাবি ভিন্ন। হ্যাঁ, দুইটাই আমি যেহেতু করাই দিলাম, এখন অবশ্যই তোমরা রিলেট করতে পারছো ভাইয়া, কিভাবে রিলেট করতে পারছো, পারছো, এই সূত্রগুলো কিন্তু এই যে ঐকিক নিয়ম থেকে ড্রাইভ করা হয়েছে। ঠিক আছে, আমি ডেরিভেশন দেখাইতেছি না, ডেরিভেশন দেখাইলে কঠিন লাগে অনেক, আমরা ম্যাথমেটিক্যাল সলভের মাধ্যমে দেখাইতেছি, তোমরা খুবই সুন্দরভাবে বুঝছো না, বুঝছো তো, দুইটাই কিন্তু ক্লিয়ারলি বুঝাই দিলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, 4 নম্বর, 4 নম্বরে সলভ করে কি 50 লিটার সালফিউরিক অ্যাসিডে কতটি পরমাণু থাকে, কতটি পরমাণু থাকে, পরমাণুর মধ্যে বলছে তাই না, তাহলে এই যে লিটার, লিটার বলছে, আর পরমাণু, পরমাণু নিয়ে আগে ভাববো না, আমরা আগে করবো কি অণু। হ্যাঁ, তাহলে কি 22.4 লিটারে থাকে অণু কয়টা, 6.023 ইন্টু 10 to the 23 টি। ঠিক আছে, আর তাহলে কি 50 লিটারে, 50 লিটারে কয়টা থাকবে, 6.023 ইন্টু 10 to the 23 ইন্টু 50 ডিভাইডেড বাই 22.4, অবশ্যই বেশি থাকবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু বেশি থাকবে, একটু ক্যালকুলেশন করো, 6.023 কত আসছে, এটা ক্যালকুলেশন করলে বলো, 1.34 ইন্টু 10 to the 24। তো কি করবা, এটা তো কি বের হইলো, অণু বের হইছে কিন্তু। হ্যাঁ, এতটাই অণু বের হইছে, তোমার কাছে কি চাইছে, কতটি পরমাণু, তাই না, পরমাণু টোটাল কয়টা আছে, 4 আর 5 আর 2 7টা। তাহলে কি করবা, এর সাথে 7 গুণ অ্যান্সার, 7 গুণ ইনটু অ্যান্সার দিলেই তোমার চলে আসবে অ্যান্সার। ঠিক আছে, এটার কাঙ্ক্ষিত অ্যান্সার তোমার চলে আসবে। ঠিক আছে,
এখানে কত আসবে 9.41 ইন্টু 10^24। তোমরাও একটু ক্যালকুলেশন করবা, ঠিক আছে? আমাদের কিন্তু ক্যালকুলেটর চাপতে ভুল হইতে পারে, সুতরাং ভুল হইলে কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে? ওকে, 4 নম্বরে সলভ পাইছো। এটাও কিন্তু তোমরা এইভাবে সলভ করতে পারো, সূত্র দিয়ে প্র্যাকটিস করে ফেলো। হ্যাঁ, সূত্র দিয়ে প্র্যাকটিস করতে সমস্যা হলে জানাবা। দেন হচ্ছে 5, তোমাদের যেটা খুশি সেটা করো, কিন্তু আমার সাজেশন থাকবে তোমরা ওই নিয়মে করবা, ঠিক আছে? 0.25 মোল সালফিউরিক অ্যাসিডে কতটি হাইড্রোজেন পরমাণু থাকে? ওকে, দেখো এখন মোলের মধ্যে সম্পর্ক স্থাপন করছে কতটি হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেন পরমাণু, ওকে, আমরা পরমাণু নিয়ে ভাববো তো পরে, আগে অণু নিয়ে ভাববো আমরা, তাই না? এই যে অণু নিয়ে ভাববো আমরা। তাহলে কি 1 মোল কতটি অণু থাকবে? 6.023 × 10^23, ঠিক আছে? তাহলে 0.25 মোলে কতটি থাকবে? 6.023 × 10^23 ইন্টু 0.25 কত আসে বলো? 6.023 × 10^23 ইন্টু 0.25, ওকে, আসছে আমার 1.51 ইন্টু 10^23, ঠিক আছে? এখন এটা কি অণু না, এখন কি হাইড্রোজেন পরমাণু তো নিয়ে যেতে হবে তোমার, তাই না? তাহলে এইটার সাথে তুমি কত গুণ দিবা বলো? হাইড্রোজেন পরমাণু আছে কয়টা? 2টা না? তাহলে কি 2 ইন্টু অ্যান্সার, তাহলে কত পাবা তুমি? 2 ইন্টু অ্যান্সার দিলে পেয়ে যাবা 3.01 ইন্টু 10^23, ঠিক আছে? আশা করি তাহলে তোমরা ট্রান্সফরমেশনের সবকিছু বুঝতে পারছো মোটামুটি, ঠিক আছে? এখানে যে কিভাবে হচ্ছে তোমরা কোনটা থেকে কোনটা ট্রান্সফরমেশন করবা, ঠিক আছে, সেগুলো সবকিছু বুঝছো, তাই না? ওকে, এখানে যে কিভাবে হচ্ছে মোল থেকে লিটার, বা মোল থেকে গ্রাম, বা গ্রাম থেকে লিটার, গ্রাম থেকে পরমাণু কয়টি, ঠিক আছে, চারটা প্রত্যেকটা জিনিসই তোমাদের আমি 2টা নিয়মে শিখে শিখে ফেলছি, যে কিভাবে সূত্র দিয়েও করতে পারো বা কিভাবে ঐকিক নিয়ম দিয়ে করতে পারো। তো আর তোমাদের আশা করি এই বিষয়ে কোনো ভুল হওয়ার কথা না, ঠিক আছে? তারপরে যদি ভুল হয় আবারও প্র্যাকটিস করো, বেশি বেশি প্র্যাকটিস করো, অন্যান্য মৌল দিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে? তোমাদের বইতে যা আছে প্র্যাকটিস করো। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, এখানে কি বলতেছে তো দেখো তো, এখন আমাদের প্র্যাকটিস এই সংক্রান্ত, ঠিক আছে? এখানে প্রথমে আসছে কি 4 গ্রাম। ওকে, একটু প্রবলেম। ওকে, এখানে কি বলতেছে, এখানে দেখো যে 4 গ্রামে ক্যালসিয়ামের কত মোল, ঠিক আছে? 4 গ্রাম, এখানে কিন্তু ক্যালসিয়াম শুধুমাত্র, তাহলে কি পরমাণু? হ্যাঁ, এখানে ক্যালসিয়াম কি শুধুমাত্র পরমাণু, তাই না? তার মানে কি 40 গ্রামে থাকে কি 1 মোল না? 40 গ্রামে থাকে 1 মোল। তাহলে বলো যে 4 গ্রামে কত মোল থাকে? 1 ইন্টু 4/40। তাহলে এটাও কিন্তু সূত্র দিয়েও করা যাবে, ঠিক আছে? সূত্র দিয়ে তোমরা প্র্যাকটিস করে ফেলো, দেখো তো পারো কিনা। 0.1 মোল অ্যান্সার আসবে, ঠিক আছে? এখন দেখো ফিটকিরি একটি অণুতে কয়টি পরমাণু থাকে। আগে তোমাদের এটা জানার জন্য কি ফিটকিরির সংকেত জানা লাগবে না? ফিটকিরির সংকেত কিন্তু তোমাদের জানা লাগবে। ফিটকিরির সংকেত কি ভাইয়া? পটাশিয়াম সালফেট K2SO4, K2 কিভাবে আসছে? এই সালফেটের 2 যোজনী 2টা এখানে আসছে, পটাশিয়ামের 1, সালফেটের এখানে চলে গেছে, 1 থাকলে তো আর দেওয়া লাগে না এই কারণে, ঠিক আছে? দেন হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 3, তাই না? অ্যালুমিনিয়ামের 3টা এখানে আসছে, সালফেটের 2টা ওখানে গেছে। দেন 24 অণু পানি, 24 অণু পানি। এটা হচ্ছে কি ভাইয়া কিসের সংকেত? ফিটকিরির সংকেত। হ্যাঁ, একটু মাথায় রাখবে, ফিটকিরির সংকেতটা মুখস্থ করে ফেলবে, এটা কিন্তু ফিটকিরির সংকেত, বুঝতে পারছো? ওকে, এখানে একটু এবার গণনা করো তো। এখানে দেখো এখানে কয়টা আছে? 3টা। 3 24 কত হয় একটু গুনো। 3 ইন্টু 24, ঠিক আছে, প্লাস দাও। এখানে অক্সিজেন কয়টা? 3 এর 4 12টা, 12টা অক্সিজেন। দেন সালফেট কয়টা? 3টা। অ্যালুমিনিয়াম কয়টা? 2টা। অক্সিজেন কয়টা? তারপরে আবার 4টা। তারপর সালফার আবার 1টা। তারপরে হচ্ছে পটাশিয়াম কয়টা?
দুইটা, টোটাল মিলায় গুণ হয়। এবার এটা এটা গুণ গণনা করলে কত হয় দেখো তো, 2 আর 1 3, 4 আর 3 7, 7 আর 8 9, 9 আর 3 12, 12 আর 12 24, 24 আর 24 গুণ 3 দাও, 24 গুণ 3 প্লাস 24 কত হয় 96। হ্যাঁ, এটার অ্যান্সার কি আসবে 96 কিন্তু। হ্যাঁ, ওকে, এটা তোমরা হিসাব করে ফেলবা। এটার কিন্তু ওই সংখ্যা না, হ্যাঁ, অপশন দেখে এগুলো বুঝে ফেলতে হবে যে এরকম ওই যে অ্যাভোগাড্রো সংখ্যা থেকে কয়টি, এইটা জিজ্ঞেস করে নাই। এটা জিজ্ঞেস করছে আসলে কয়টা পরমাণু, এখানে পটাশিয়াম যেমন 2টা পরমাণু, সালফার একটা, এইভাবে জিজ্ঞেস করছে। ঠিক আছে, ঠিক একইভাবে পরের কোশ্চেন কি বলছে যে সাদা ভিট্রিয়ল, সাদা ভিট্রিয়ল, সাদা ভিট্রিয়ল তোমরা যদি সংকেত জানো তাহলে খুব সুন্দরভাবে বের করতে পারবা। সাদা ভিট্রিয়লের সংকেত কি বলতে পারবা কেউ? কমেন্টে জানাই দাও তো, কেউ পারো কিনা। জিঙ্ক সালফেট 7 অণু পানি। ঠিক আছে, এটা হচ্ছে কি সাদা ভিট্রিয়লের সংকেত, সাদা ভিট্রিয়ল। আর ব্লু ভিট্রিয়লের সংকেত কি? ব্লু ভিট্রিয়ল বলো, কপার সালফেট, কপার সালফেট 5 অণু পানি, ব্লু ভিট্রিয়ল, বা এটাকে আবার তুতে নামে পরিচিত। ঠিক আছে, বাণিজ্যিক নেম। ওকে, এটা বুঝতে পারছেন? নেক্সট স্লাইডে চলে গেলাম। দেন এখানে কি বলছে, কার্বন ডাইঅক্সাইড পানি, এটা হচ্ছে একটা রিয়াকশন। ঠিক আছে, রিয়াকশন গুলো বোঝা শিখতে হবে। ঠিক আছে, রিয়াকশন গুলো এটাকে বলা যায় সংযোজন বিক্রিয়া। হ্যাঁ, এটা উৎপন্ন করবে H2CO3, H2CO3 একটু শিখে ফেলবে, H2CO3 উৎপন্ন করবে। ঠিক আছে, দেখো H2CO3 তাহলে কি এ যৌগ না? এ যৌগ, এই যৌগটির 0.5 মোলের ভর কত? তাহলে এই যৌগটা পাওয়াটা কিন্তু মুখ্য বিষয়। তোমরা এই যৌগ পাবা কিনা এটা দেখো, কুমিল্লা বোর্ড 2016, আগেও কিন্তু বোর্ডের কোশ্চেন ছিল। ঠিক আছে, এটা কিন্তু কুমিল্লা বোর্ড 2016, খেয়াল করছো? ওকে, এটার ভর কত বের করো তো। 2 প্লাস 12 প্লাস 3 ষোলম 48। ঠিক আছে, 48 আর 12, 48 58 59 60 আর 2 62, এটা 62 গ্রাম টোটাল, তাই না? 62 গ্রাম। তাহলে বলছে যে এত মোলের ভর কত, তাই না? 1 মোলের ভর কত? তাহলে 1 মোলের ভর বলো, 1 মোলের ভর 62 গ্রাম, তাহলে কি হবে 0.5 মোলের ভর, 62 ইন্টু 0.5, অর্থাৎ কত আসবে 30 31। ঠিক আছে, 31 গ্রাম। 5 গ্রাম হিরোকে, এখন হিরোক বলতে কি বোঝায় জানো তোমরা? কার্বন, হিরোক মানে কার্বন। হ্যাঁ, হিরোক মানে কার্বন। গ্রাফাইট যেমন একটি কার্বন না, হিরোকও একটি কার্বন কন্টেন্ট। তো এইটার গঠন, এই যে কার্বনের গঠনের উপর ডিপেন্ড করে এটা কি হীরা হবে নাকি কয়লা হবে, নাকি কয়লাও, কি কয়লাও কিন্তু হীরা কার্বন তৈরি। ঠিক আছে, এটাও একটা হিরোকের একটা কন্টেন্ট বলা যায়। মানে হিরোকও তোমার কার্বন দিয়ে তৈরি, কয়লাও কার্বন দিয়ে তৈরি। তোমরা যে পেন্সিল ইউজ করো না, পেন্সিলের যে দাগটা পড়ে ওইটার নাম হচ্ছে গ্রাফাইট, ওইটা হচ্ছে কার্বনের তৈরি। বুঝতে পারছো? সবগুলোই কার্বনের তৈরি। তো এই কার্বনের তৈরি, এদের গঠনের ভিত্তিতে এই যে এটা হীরা হবে নাকি কয়লা হবে নাকি গ্রাফাইট হবে বা অন্যান্য কিছু হবে সেটা ডিপেন্ড করে। তো হিরো বলতে মেইনলি মিন করছে কিন্তু কার্বন। হ্যাঁ, এটা একটু বুঝে ফেলবা যে এটা কি মিন করছে, কার্বন মিন করছে। কার্বনের ভর কত? 12 গ্রাম। ঠিক আছে, 12 গ্রাম কার্বনের ভর। তাহলে এই 12 গ্রাম ভর হইলে এটা কি 1 মোল, 1 মোল কার্বন। হ্যাঁ, ঠিক আছে, কয়টি কার্বন পরমাণু আছে কয়টি বলছে না, তার মানে কি 12 গ্রাম কার্বনে আছে কয়টা বলো, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। আর হচ্ছে কি 5 গ্রামে, 5 গ্রামে বলছে, 5 গ্রামে কয়টা আছে একটু হিসাব করো তো। 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 5 ডিভাইডেড বাই কত, 12, কত আসে? হিসাব করো, হিসাব করো। 6.023 into 10 to the power 23 into 5 divided by 12, হিসাব করো দ্রুত। 2.5 into 10 to the power 23, হ্যাঁ, 2.5 into 10 to the power 23। ওকে, এটা পাইলাম। হ্যাঁ, দেন এসটিপি তে ওয়াই যৌগটির 5.5 লিটারের ভর কত? দ্রুত করে ফেলবো। এক্স কি আর ওয়াই কি আমাদের বুঝতে হবে, এক্স কি ওয়াই কি। হ্যাঁ, এক্স কি ওয়াই কি, এখানে আমরা লিখে ফেলি 2 সোডিয়াম হাইড্রোজেন HCO3 কার্বনেট এক্স। আচ্ছা, এখানে দেখো সোডিয়াম আর এখানে কার্বনেট আছে। হ্যাঁ, তাহলে এটা প্লাস মাইনাস হিসেবে এইভাবে চলে আসবে Na2CO3। বিক্রিয়া রিয়াকশন প্র্যাকটিস করতে করতে করে ফেলতে হবে। ঠিক আছে, বাট জৈব যৌগের যে রিয়াকশন এগুলো খুব ভালোভাবে বুঝতে হয়। হ্যাঁ, এগুলো যদি না বুঝো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমাকে ইনবক্স করো অথবা হচ্ছে পেজে মেসেজ দিতে, পেজে মেসেজ দিলে দেখা যাচ্ছে অনেক সময় নাও পাইতে পারো। ঠিক আছে, সো জিমেইল করতে পারো বা এই ভিডিওর কমেন্ট করতে পারো। ঠিক আছে, বা আমাকে আমার ফেসবুকের লিংক দেওয়া থাকবে, আমার ফেসবুক লিংকে মেসেজ দিতে পারো, দিয়ে যোগাযোগ করতে পারো। ঠিক আছে,
যোগাযোগ করলে আমরা তোমাদের যে সমস্যা থাকবে আমরা সলভ দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাওয়া হয় সময়, সুতরাং তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমি সলভ দিয়ে দেব ইনশাল্লাহ ভিডিও করে, বা তোমরা যদি আমাকে ইনবক্স করো আমরা যে কোনো ভাবে তোমাদের সলভ দিয়ে দেবো, ঠিক আছে। বাট আমার সাথে যোগাযোগ করতে হবে, হ্যাঁ। সোডিয়াম কার্বনেট, দেন হচ্ছে এখানে একটা কথা মাথায় রাখবা, এখানে কার্বনেট যদি কোথাও থাকে সেখানে কার্বন ডাইঅক্সাইড বের হবে। সেখানে কি বের হবে বলতো ভাইয়া? কার্বন ডাইঅক্সাইড বের হবে, ঠিক আছে। আর বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে অক্সিজেন বাকি থাকবে, ঠিক আছে। বাকি থাকবে কি? অক্সিজেন নাকি পানি, হাইড্রোজেনও বাকি থাকে সম্ভবত, হ্যাঁ। হাইড্রোজেন দেখো এখানে দুইটা আছে না, দুইটা, এখানে দুই দেওয়া হয়েছে, কি হাইড্রোজেন আছে, হ্যাঁ। H2O, H2O আসবে, দেখো তো মিলে কিনা। সোডিয়াম দুইটা আছে, কার্বন দুইটা আছে, দুইটা হয়েছে, অক্সিজেন 3 আর 2 5 আর 1 6, দেখো 3 দুগুণ 6টা হয়ে গেছে, ঠিক আছে ভাইয়া। তাহলে এটা কিন্তু মিল আছে, হ্যাঁ। তাহলে এটা কি? এটা এক্স, কি বলছে যে ওয়াই, তাই না? ওয়াই যৌগটি, তো ওয়াই যৌগটি কোনটা? এই যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে ওয়াই যৌগ, হ্যাঁ। ওয়াই যৌগের ভর কত? ওয়াই যৌগটির 5.5 লিটারের ভর কত? ভর চাইছে, তাই না? ওয়াই যৌগটির ভর কত এমনিতে এখন বলো তো? 44 গ্রাম, ঠিক আছে। হিসাব করো, দেখবো 44 গ্রাম। এই তাহলে এটা কি লেখা যায় বলো তো? 1 মোল ইকুয়াল 44 গ্রাম ইকুয়াল টু কি? 22.4 লিটার এসটিপি তে, ঠিক আছে। এছাড়াও কি দেখা যায়? 6.023 ইন্টু 10^23 টি অণু আছে, তাই না? টি অণু আছে না? টি অণু আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে কাদের মধ্যে সম্পর্ক স্থাপন করব বলে ফেলো। কাদের মধ্যে সম্পর্ক? যে গ্রাম আর লিটার, এই যে এর মধ্যে সম্পর্ক। চাইছে কি? ভর চাইছে, তাহলে কি 22.4 লিটার ইকুয়াল 44 গ্রাম, হ্যাঁ। তাহলে 5.5 লিটার ইকুয়াল টু কত হবে? 44 ইন্টু 5.5 ডিভাইডেড বাই 2.4 ইকুয়াল কত আসবে? 10.80 আসবে সম্ভবত, দেখো তো একটু ক্যালকুলেশন করো। 44 ইন্টু, একটু কাজ করো ভাইয়া, 5.5 ডিভাইডেড বাই 22.4 কত আসে? 10.80, হ্যাঁ 10.80 আসবে, 10.8, ঠিক আছে। লিটার এত লিটার অ্যান্সার, ওকে, ঠিক আছে। এখন আমরা কি করবো? এই যে সেমিমোলার, হ্যাঁ এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেমিমোলার কি বলতেছে? সেমিমোলার মিন্স কি? এই যে সেমিমোলার মিন্স হচ্ছে, মাথায় রাখবা, 0.5 মোলার। এই মোলার কি আমরা এর পরবর্তীতে দেখবো। ডেসিমোলার মানে কি? 0.1 মোলার। এই যে মোলার জিনিসটা বলতেছি, যে মোলার জিনিসটা কি? মোলারিটি, এটা একটা ঘনমাত্রা, ঠিক আছে। ঘনমাত্রা মোলারিটি, এইটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। এই দুইটার মধ্যে পার্থক্য কত হবে বলে বলো তাহলে? 0.4, হ্যাঁ। তাহলে এটা কি? সেমিমোলার। এটা হচ্ছে কি? ডেসিমোলার। আর আরেকটা আছে সেন্টিমোলার, বুঝছো? একটা আছে সেন্টিমোলার, 0.0, সরি, সেন্টিমোলার মিন 0. কত বলো? 0.01 মোলার, ঠিক আছে। 0.01 মোলার অর্থ সেন্টিমোলার। তাহলে সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, তিনটা টার্ম শিখছো। তোমাদের বইতে দেখবা যে আছে, এই যে সেন্টিমোলার জিনিসটা নাই, ঠিক আছে। তোমাদের বইতে নাই, ইন্টারের বইতে আছে, বাট এই দুইটা তোমাদের বইতে সরাসরি দেওয়া আছে, ঠিক আছে। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এই তো মোলারিটি চলে আসছে, ঠিক আছে। মোলারিটি নিয়ে আগে কনফিউশন থাকলে এখন চলে আসবে। যে তোমাদের সবচেয়ে কনফিউশন বেশি হয় এই যে মোল এবং মোলারিটি, ঠিক আছে। মোল এবং মোলারিটি নিয়ে কনফিউশন স্টুডেন্টদের মধ্যে অত্যাধিক পরিমাণে বেশি। মোল এবং মোলারিটি, আজকে লেকচারের পরে মনে হয় না তোমাদের এই মোল এবং মোলারিটির মধ্যে আর কোনো কনফিউশন থাকবে, ঠিক আছে। আশা করি আমি কোনো ধরনের কনফিউশন রাখবো না তোমাদের মধ্যে। আচ্ছা, মোলটা কি? আমরা আবার দেখি। মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক, একটা পরিমাপের একক, যা একটা নির্দিষ্ট সংখ্যক অণু, পরমাণু বা আয়নকে বোঝায়। অর্থাৎ কি? অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 × 10^23, যেখানে একটি মোলারিটি হলো কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা। দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা। আচ্ছা, এই জিনিসটা বুঝতে গেলে আগে আমাদের দ্রবণ বুঝতে হবে, হ্যাঁ। আগে আমাদের দ্রবণ বুঝতে হবে। সাপোজ মনে করো এই একটি গ্লাস, বুঝছো? এই যে তোমার হাতে চিনির টুকরা আছে কিছু, বুঝছো? ওকে, এই যে এই পর্যন্ত পানি আছে এতে, বুঝছো? এখানে এগুলো কি? পানি আছে, হ্যাঁ। তো এই এই চিনিটা কিসের মধ্যে দ্রবীভূত হয় বলো তো? এইটার ভিতরে দ্রবীভূত হয় না, বলো? এই যে এই পানির মধ্যে দ্রবীভূত হয় না? তাহলে কি চিনি দ্রবীভূত হচ্ছে না? পানি দ্রবীভূত হচ্ছে। তাহলে পানিতে দ্রবীভূত হচ্ছে কে? চিনি। তাহলে চিনি হচ্ছে কি? দ্রব, ঠিক আছে। দ্রব। এটা কি হবে? এটা হবে হচ্ছে দ্রাবক, যার ভিতরে দ্রবীভূত হয়। অর্থাৎ তুমি সহজে মাথায় রাখতে পারো, যেটা বেশি পরিমাণে থাকবে
সেটা হচ্ছে দ্রাবক, আর যেটা কম পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রব। ঠিক আছে, দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়, দ্রবীভূত হওয়ার পরে দেন কি তৈরি করবে, এটা একটা দ্রবণ তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই দ্রবণ ইকুয়াল কি লিখতে পারি আমরা, দ্রব প্লাস দ্রাবক। ঠিক আছে, ওকে। এখন এই যে মোলারিটি, মোলারিটি বলবে তখন বা ওয়ান, এই যে মোলারিটি প্রকাশের একক আছে মোলার, ওয়ান মোলার। ঠিক আছে, ওয়ান এই মোলার, মোলারিটি প্রকাশের একক, আর মোল প্রকাশের একক আছে মোল, এই যে মোল। হ্যাঁ, এই যে মোলারিটি, ওয়ান মোলারিটি কখন বলবে, ঠিক আছে, ওয়ান মোলারিটি বলার জন্য সবসময় দ্রাবককে 1 লিটারে বানাই ফেলতে হবে। দ্রাবক কি বানাই ফেলবা, 1 লিটার। এই যে 1 লিটারে যে পরিমাণ দ্রব্য দিবা, যত মোল দ্রব্য দিবা, যত মোল দ্রব্য দিবা, সেটা হয়ে যাবে তোমার কি, তত মোলার। ঠিক আছে, যদি তুমি এখানে 0.5 মোল ইউজ করো তাহলে এটা হয়ে যাবে 0.5 মোলার। তুমি যদি এখানে 1 ইউজ করো, এখানে 1 ইউজ করো, তাহলে হয়ে যাবে 1 মোলার। বুঝতে পারছো? কিন্তু তোমাদের সবসময় এইটা ব্যালেন্স করতে হবে যে 1 লিটার, 1 লিটারে ব্যালেন্স করতে হবে। দেখো এখানে সংখ্যা দেখো, মোলারিটি হলো কোন নির্দিষ্ট পরিমাণ দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা, অর্থাৎ প্রতি 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 মিন্স কি বোঝাচ্ছে, 1 লিটার, প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা, এই যে মোল সংখ্যা। বুঝতে পারছো? তার মানে এই যে এই মোলারিটি, এই মোলার, মোলার আসছে মেইনলি এই যে মোল পার লিটার ইনভার্স 1, এই যে এইটা থেকে মেইনলি তোমার আসছে। ঠিক আছে, তাহলে 1, এই যে মোলারিটি ইকুয়াল টু কি হবে বলো আবার, মোল লিটার ইনভার্স 1। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছি, মোল লিটার ইনভার্স 1 এই জিনিসটা আসছে। হ্যাঁ, এখন এই যে মোলারিটির একটা সূত্র আছে, তোমাদের বইতে একটা সূত্র আছে, W ইকুয়াল টু SVM। হ্যাঁ, এই ডাব্লুটা হবে কি, দ্রবের ভর, দ্রবের ভর। হ্যাঁ, ভর মাথায় রাখবা। এটা কি ঘনমাত্রা, সলিবিলিটি বা ঘনমাত্রা। এই মোলারিটি মেইনলি ঘনমাত্রা, এই ঘনমাত্রা। এটা কি দ্বারা প্রকাশ করে, এটা গ্রাম দ্বারা প্রকাশ করে, এটা কি দ্বারা প্রকাশ করে, মোলার দ্বারা প্রকাশ করবে। ঠিক আছে, এরপরে কি আছে বলো, এটা কি আয়তন। হ্যাঁ, আয়তন, আয়তন কি দ্বারা প্রকাশ করবে, লিটারে। হ্যাঁ, এটা কিন্তু লিটারে। আর যদি তুমি মিলিতে রাখো, ইফ মিলি, দেন এটা হবে হচ্ছে ডিভাইড হবে হচ্ছে 1000 দিয়ে। বুঝছো, এখানে তুমি 1000 দিবা, তার বেশি ঝামেলা না গিয়ে আগে থেকেই তুমি লিটারে কনভার্ট করে নিলা, তাহলে তো ডাবল কোড এসভিএম ডিরেক্ট বসাই দিতে পারছো। এসভিএম বাই 1000 বসানোর দরকার নাই, তোমার বইতে এসভিএম বাই 1000 দেওয়া, তুমি ভিটারে অলওয়েজ লিটারে বানাই দিবা। বা তুমি যদি এখানে এসভিএম ইউজ করো তাহলে যখন ভি পাবা তখন লিটারে পাবা। বুঝছো, তখন 1000 দিয়ে গুণ করে দিবা, তখন মিলিতে চলে আসবে। ঠিক আছে, আগে থেকে করে নিবা, তাহলে আমার জন্য আমার মনে হয় যে সহজ হবে। আর এটা কি, এটা হচ্ছে আণবিক ভর, এটা হচ্ছে আণবিক ভর। বুঝতে পারছো? ক্লিয়ার জিনিসটা, বিষয়টা একেবারে পুরোপুরি ক্লিয়ার হয়েছে? ওকে, এখন এই যে ডাব্লুর একটা সূত্র শিখছিল না, কি শিখছিলা বলতো, এন ইকুয়াল টু ডাব্লু বাই এম শিখছিল না? তাহলে এই ডাব্লু ইকুয়াল টু কি, এন এম না? এইটা হয় না? তাহলে আমি যদি এই ওই ডাব্লুতে বসায় দেই, হ্যাঁ, এন এম ইকুয়াল টু এস ভি এম, এখন বলো, এখন বলো এই যে আমি এই এম এবং এই এম উঠাই দেব, তাহলে কি হবে, এন ইন্টু এস ইন্টু ভি। এই ভিটা কি লিটারে কিন্তু, হ্যাঁ, এস ইন্টু ভি। এই দেখো, আমি আগের স্লাইডে, একটা স্লাইডে এই যে এন এর ডিরেক্ট লাইনে ছিল না, এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইকুয়াল টু ভি বাই 22.4 ইন্টু ইকুয়াল এন বাই 6.023 ইন্টু 10⁻23। হ্যাঁ, দেন হচ্ছে কি ছিল, এস ইন্টু ভি। আমি বলছিলাম না যে এটা আমি পরে দেখাবো। দেখছো এই যে এটা কিভাবে আসছে এই সূত্রটা, এই সূত্রটা কিন্তু এইখান দিয়ে, এই যে ডাব্লিউ ইকুয়াল টু এসভিএম, এই সূত্র থেকে এখানে চলে আসছে। কিন্তু মাথায় রাখবে এই ভিটা কিন্তু অলওয়েজ হবে কি লিটারে, এই ভিটা কি লিটারে। এটা কি সলিউবিলিটি, মোলারিটি, মোলার, যত মোলার বসবে, ঠিক আছে, এটা দিয়ে কি পাবা তুমি, মোল পাবা। ঠিক আছে, এটা দিয়ে কি পাবা তুমি, মোল পাবা। ওকে, বুঝতে পারছি? তাহলে এই যে এই সূত্র তুমি যদি বুঝতে পারো তাহলে এই সূত্র দিয়ে তুমি যে কোনো জিনিস বের করতে পারবা। এখান দিয়ে তোমার ডাব্লু দ্রবের ভর চাইতে পারে, ঘনমাত্রা চাইতে পারে, ঘনমাত্রা প্রচুর পরিমাণে চায়, আয়তনও চাইতে পারে, বা ওই মোলটা কোন মোল সেটাও সিলেকশন করা লাগতে পারে তোমার। হ্যাঁ, যে তোমার সরি, ওই এম মানে এম দিয়ে আণবিক ভর বের করে তোমার ওইটা ওইটা কোন ধরনের কোন মৌল সিলেক্ট করতে বলতে পারে। আণবিক ভর দিলে তুমি বুঝতে পারবা, পারমাণবিক ভর আসলে তুমি বুঝতে পারবা, তাই না? ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই।
এখন এই যে প্রবলেম আছে মোলারিটি সংক্রান্ত 0.75 মোলার। মোলার মানে কি, কিসের মান এটা, এস এর মান। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের সংকেত লেখো Na2CO3, ঠিক আছে। 20 গ্রাম দ্রবণের মধ্যে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট মানে কি, সোডিয়াম কার্বনেট চিনি, ভাবো দ্রবীভূত থাকলে, তাহলে কি 20 গ্রাম দ্রবীভূত আছে মানে কি এটা দ্রব, দ্রবের ভর কত, ডাব্লু, ঠিক আছে, ডাব্লু। দ্রবণের আয়তন কত চাইছে কি, ভি ইকুয়াল টু হট, হ্যাঁ। তাহলে এখানে কি এম পাবো আমি এখান থেকে, এম কত, এটা দেখো যোগ করলে 23 ইন্টু 2 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3, এটারে যোগ করলে তুমি পাবা 106, বুঝতে পারছো, 106 কি গ্রাম। ওকে, এখন ডাব্লিউ ইকুয়াল টু কি দিবা, তোমার চাইছে কি, সূত্র কি, সূত্র বসাও, এস ভি এম, ঠিক আছে, চাইছে কি ভি, ডাব্লিউ বাই এস এম। ডাব্লিউ কত, ডাব্লিউ হচ্ছে 20 গ্রাম, ঠিক আছে। এস কত, এস কত বলো 0.75 ইন্টু এম কত 106, ঠিক আছে 106। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার আসবে 0.25 লিটার, যেটা আসবে কিন্তু ভির মান আসবে কি লিটারে, ঠিক আছে। এটা তুমি কনভার্ট করে দাও 0.25 ইন্টু 1000, ঠিক আছে, তাহলে কত আসবে 250, 250 ml। এটাই কি অ্যান্সার, বুঝছো, এটাই অ্যান্সার হয়ে গেল। তাহলে এখান থেকে কিন্তু এই যে ভিও চাইতে পারে, এমও চাইতে পারে, এসও চাইতে পারে, ডাব্লিউ চাইতে পারে, যেটা চাবে তুমি সেই মানটা কে বাম সাইডে রাখবা, রেখে তুমি বাদ বাকি গুলো অন্য সাইডে পাঠিয়ে দিবা, পাঠিয়ে দিলে অ্যান্সার বের হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, নেক্সট স্লাইড। শতকরা সংযুতি খুবই গুরুত্বপূর্ণ টপিক। শতকরা সংযুতি, শতকরা সংযুতিটা কি, আসলে আগে আমাদের প্রথমে জানতে হবে শতকরা সংযুতি কি। শতকরা সংযুতিটা ভাইয়া, কোন যৌগের মোট ভরের কত শতাংশ একটি নির্দিষ্ট মৌল দ্বারা গঠিত, সেটাই হচ্ছে মেইনলি শতকরা সংযুক্ত। অর্থাৎ সম্পূর্ণ ভর, আমি বললে বুঝতে পারবা, এভাবে বললে বুঝবে না। কপার সালফেট 5 অনু পানি, এটার আমরা নিয়ে কাজ করব, ঠিক আছে, তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। কি বলতেছে, কোন যৌগের মোট ভরের কত শতাংশ একটি নির্দিষ্ট মৌল দ্বারা গঠিত, তাই হলো ওই মৌলের শতকরা সংযুতি। অর্থাৎ এইটার ভর যত, এটা সম্পূর্ণ ভর দিয়ে যদি তুমি কপারের কাজ করো, ঠিক আছে, কপার কত শতাংশ আছে এখানে জায়গা দখল করছে, সেটাই হচ্ছে শতকরা সংযুতি। এখানে শুধু সালফার কতটুকু জায়গা দখল করছে, সেটাই হচ্ছে শতকরা সংযুতি। অক্সিজেন কতটুকু জায়গা দখল করছে, সেটাই হচ্ছে শতকরা সংযুতি। বললাম পানি কতটুকু জায়গা দখল করছে, সম্পূর্ণটার পার্সপেক্টিভ থেকে কত শতাংশ জায়গা দখল করছে, ঠিক আছে। তুমি সাপোজ 100 টাকা থেকে 50 টাকা খাইছো, তাহলে কত শতাংশ খাইছো তুমি, 50%। আর জমাইছো কতটুকু, 50%, ঠিক আছে। এইটাই হচ্ছে শতকরা সংযুতি, তাছাড়া কিছুই না, ঠিক আছে। শতকরা সংযুতি কিছুই না, জাস্ট হচ্ছে সূত্রে বসাই দিবা, কাহিনী শেষ। সূত্রটা কি শতকরা সংযুতির, শতকরা সংযুতির নিচে থাকবে কি সম্পূর্ণ ভর, হ্যাঁ। তাহলে কি, তার মানে কি মৌলের আণবিক ভর, বুঝতে পারছো, আণবিক ভর থাকবে নিচে। তাহলে তুমি যেটা বের করবা সেই মৌলের কি পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর উপরে থাকবে, ইনটু কি থাকবে সেটা সংখ্যা, সেই মৌলটা কি পরিমাণে আছে, কয়টা আছে সেটা সংখ্যা, সংখ্যা দিয়ে কি করে দেবা 100 দ্বারা গুণ করে দিবা, গুণ করে দিলে এটা পার্সেন্টেজে তোমার অ্যান্সার আসবে, বুঝতে পারছো। এই 100 দ্বারা গুণ করা হয়েছে মানে কি এই পার্সেন্টেজ আনার জন্য। পার্সেন্টেজ মানে কি আসলে, এই পার্সেন্টেজ মানে কি আসলে তোমরা জানো, পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100, ঠিক আছে। তাহলে আমি 100 দ্বারা গুণ করছি দেখো, তাহলে আমি যদি এর 1/100 দেই, তাহলে আলটিমেটলি কি 100 100 কেটে 1 হয়ে যায় না, বুঝতে পারছো। এই কারণে 100 গুণ দিয়ে পার্সেন্টেজ বসাই দেওয়া হয়, ঠিক আছে। এখন আমরা ইউজ করি, হ্যাঁ, আমরা কাজ করি। এটার আগে আমরা সম্পূর্ণ ভর বের করে নেই, সম্পূর্ণ ভর তো বের করে নিতে হবে। এটা কি 63.5 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4 প্লাস 5 ইন্টু পানির কত 18, হ্যাঁ, 2 আর 16 আর 2 18, ঠিক আছে। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে দেখো তো, 63.5 প্লাস 32 16 ইন্টু 4 সম্ভবত 249.5 আসবে। তোমরা একটু ক্যালকুলেশন করো দ্রুত, 5 ইন্টু 18, হ্যাঁ 249.5 এত গ্রাম, ঠিক আছে। এখন এই এত গ্রামের পার্সপেক্টিভ থেকে কপার কত গ্রাম আসলে জায়গা দখল করছে, এইটাই হচ্ছে আমাদের বের করার মুখ্য বিষয়। তাহলে কি কি হবে, কপার, কপারের উপরে কি হবে পারমাণবিক ভর মানে কি 63.5 ইন্টু, এখানে কয়টা আছে সংখ্যা বলো, একটা আছে, ইন্টু কি 100 ডিভাইডেড বাই 249.5, কত আসবে বলে ফেলো তো।
করে ফেলো, এটা করে ফেলো। 25.45 পাবা, 24.45 পাবা। ঠিক আছে, সালফারেরটা করো। 32 কয়টা আছে? একটা আছে। 100 ডিভাইডেড বাই 249.5, তাহলে কত পাবো এটাই বলো, ক্যালকুলেশন করো, দ্রুত ক্যালকুলেশন করো। 12.825, 825% পয়েন্ট। ঠিক আছে, তারপরে কি অক্সিজেনের বের করো। অক্সিজেনের অক্সিজেনের সবটুকু বের করবা। এখানে কয়টা আছে? 4, 5, 4, 9। এটা বের করতে পারো, আলাদাভাবে বের করতে পারো। ঠিক আছে, চারটারই বের করো আগে। হ্যাঁ, চারটারই বের করো। 16 × 4 × 100 ডিভাইডেড বাই 249.5। আগে এটা বের করবা না, তুমি হচ্ছে হাইড্রোজেনের সম্পূর্ণটাই বের করো। ঠিক আছে, সরি, অক্সিজেনের সম্পূর্ণ বের করো, তারপরে কাজ করো ভাগ ভাগ করে। অক্সিজেন যদি বলে, অক্সিজেন বললে কি সম্পূর্ণ বের করতে হবে। 4, 5, 4, 9টা, 9টা। ঠিক আছে, ক্যালকুলেশন করো তো একটু দ্রুত, দ্রুত ক্যালকুলেশন করো। 16 × 9 × 100 ডিভাইডেড বাই 249.5 কত আসবে ভাই? 57.71। দেখছো কি পরিমাণ জায়গা দখল করছে? 57.71%। এটাই তো সবচেয়ে বেশি। 16 × 9, 16 × 9 দিলে কত হয় বলো তো? কত গ্রাম? 144 গ্রাম। 249-এর মধ্যে 144 গ্রামই এ দখল করে নিছে অক্সিজেন। তাহলে 50% দেখছো বেশি না? 249-এর অর্ধেক, অর্ধেক কি 125? 125 থেকে বেশি না? তাহলে দেখছো যে 50%-এর বেশি অ্যান্সার আসছে কিন্তু। দেখলেই তুমি বুঝতে পারবে আসলে, বুঝছো? তারপরে কি তুমি হাইড্রোজেন নিয়ে ক্যালকুলেশন করো তো। হাইড্রোজেন নিয়ে ক্যালকুলেশন করলে কি হবে? 5 × 10টা আছে তাই না? হাইড্রোজেনের কত ভর? একটা। 10টা হচ্ছে সংখ্যা, সরি আমরা এভাবে লিখি, সূত্র অনুযায়ী দেখি একবারে। হ্যাঁ, ভর কত? এক। সংখ্যা কয়টা? 10টা ইন্টু 100 ডিভাইডেড বাই 249.5 কত আসবে বলো তো? 4.008%। এখন তুমি যদি এই প্রত্যেকটাকে, এই প্রত্যেকটারে তুমি যদি যোগ দাও, তাহলে দেখবা যে 100% চলে আসবে। ঠিক আছে, 100% এর একটু সামথিং মানে 0.1 বা 0.2 প্লাস মাইনাস হইতে পারে। ঠিক আছে, ওটা কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, এটা করলে দেখবা যে তোমার সম্পূর্ণ 100% হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি আরো একটা করি, যে আমি আমি চাইলাম যে H2O এর শতকরা সংযোজিত কত, H2O এর। ঠিক আছে, তাহলে কি এর ভর কত? 18। এর সংখ্যা কয়টা? 5টা ইন্টু 100 ডিভাইডেড বাই 249.5 কত আসবে বলো তো? আমি আলাদাভাবে করতেছি এটা আর কি। ঠিক আছে, এটা আলাদাভাবে দিচ্ছি। 18 × 5 × 100 ডিভাইডেড বাই 249.5, মানে স্পেসিফিক ভাবে পানি শতকরা সংযুক্ত চাইছে যে তুতের, তুতের পানিতে শতকরা সংযুক্ত কত। ঠিক আছে, দেখি 36.07%। এমন চাইতে পারে যে কপার সালফেটের শতকরা সংযুক্তি কত, বা 5H2O এর শতকরা সংযুক্তি কত। ঠিক আছে, যে কোনো কিছু চাইতে পারে যে 5H2O এর শতকরা সংযুক্তি কত, বা কপার সালফেটের শতকরা সংযুক্তি কত, পানি শতকরা সংযুক্তি। ঠিক আছে, পানি শতকরা সংযুক্তি কত বের করো। তো এইভাবে আমরা বের করতে পারি। ঠিক আছে, তুমি যে কোনো ভাবে করতে পারবা, As মানে তোমার যেটা খুশি, মানে তোমার যেটা চাবে সেই অনুযায়ী করতে হবে। মেইনলি তো তোমার যদি প্রত্যেকটি চাই অ্যাজ ইউজুয়াল বললে তো হয় না, বা তোমার খুশি বললে হয় না। যে এখানে যদি প্রত্যেকটির বলে তাহলে কপার, সালফার, অক্সিজেন, হাইড্রোজেন প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এইভাবেই করা লাগবে। আর যদি বলে যে পানি, তাহলে তোমাকে এইভাবেই করা লাগবে। ঠিক আছে, এইভাবে করলে আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টাকে। বুঝছো? এখন তোমরা প্র্যাকটিস করো তো একটু, কয়েকটা কয়েকটা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানাও যে এটার প্রত্যেকটা মৌলের শতকরা সংযুক্তি বের করো। দেন হচ্ছে পানির শতকরা সংযুক্তি বের করো। দেখো তো, সব প্রত্যেকটি করার পরে প্রত্যেকটা যোগ দিবা, যোগ দিয়ে 100% হচ্ছে কিনা মিলাবা। ঠিক আছে, মিলাই কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, আমি কারেকশন দিতে পারবো, তোমাদের যদি কোনো সমস্যা হয় আমি কারেকশন করে দিতে পারবো। বুঝছো? জিঙ্ক সালফেট 7 পানির করো। তারপরে কার করবা বলো? সালফিউরিক অ্যাসিডের করো। ঠিক আছে, অ্যালুমিনিয়াম সালফেটের করতে পারো, Al2SO4 3 এটার করো। হ্যাঁ, তাহলে 1, 2, 3, এই তিনটা কি তোমার HW। হ্যাঁ, HW এটা করে কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। এখন বলছে কি শতকরা সংযুতি থেকে স্থির সংকেত। হ্যাঁ, শতকরা সংযুতি থেকে কিন্তু স্থির সংকেত বের করা যায়। ঠিক আছে, প্রথমে কোশ্চেনটা পড়ি, প্রবলেম পড়ি। প্রবলেম দিলে তোমাদের প্রবলেম পড়া শুরু করতে হবে। এখানে কি বলছে? হাইড্রোজেন আছে, ওকে, সালফার আছে, ওকে, অক্সিজেন আছে। ওকে, একটি যৌগ যেখানে হাইড্রোজেন এত পার্সেন্ট, অক্সিজেন এত পার্সেন্ট,
স্থূল সংকেত বের করো, বাট তোমার কি বলে নাই বলতো? সালফারেট বলছে? সালফারেট দেখো শতকরা সংযুক্তি বলে নাই, এই শতকরা সংযুক্তির মান কিন্তু দেয় নাই। শতকরা সংযুক্তির মান কিভাবে বের করবা? সালফারেটটা বের করতে পারবা, ঠিক আছে, বাট আমরা আগে করা শুরু করি। প্রত্যেকটা তোমরা সালফারেটটা আগে বের করে নাও। ওকে, সালফারেটটা কিভাবে বের করবা? এই যে 100%, 100% থেকে তুমি যদি এইটা দুইটাকে যোগ দিয়ে ওইটা থেকে বিয়োগ দাও, তাহলেই দেখবা যে বের হয়ে যাবে। বুঝতে পারছো? এটারে এ করলেই বের হয়ে যাবে। হ্যাঁ, দেখো 2.04 প্লাস কত 65.30, এটা কত আসবে? ক্যালকুলেশন করো ভাইয়া, দ্রুত, একটু দ্রুত। 100 মাইনাস 2.04 প্লাস 65.30, ওকে, কত আসে? 32.66, 32.66%। ওকে, এখন আমরা কাজ করি। হ্যাঁ, আমরা কিসের কাজ করব? প্রথমে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের করি। 2.04%, এই পার্সেন্টকে প্রত্যেকটাকে এদের পারমাণবিক ভর দ্বারা ভাগ দিবা। কি দ্বারা ভাগ দিবা? এদের পারমাণবিক ভর দ্বারা ভাগ দিবা। প্রথম স্টেপ, শতকরা সংযুক্তির প্রথম স্টেপ, যে প্রত্যেকটা শতকরা মানে স্থূল সংকেত বের করার প্রথম স্টেপ হচ্ছে প্রত্যেকটা শতকরা সংযুক্তি জানা। প্রত্যেকটা শতকরা সংযুক্তি জানার পরে তোমার কি করতে হবে? ওদের পারমাণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে প্রত্যেকটাকে, ঠিক আছে? সালফারের ভাগ দাও। সালফার কত পার্সেন্ট পাইছো? 32.66%, ডিভাইডেড বাই 32, 32 দিলে কত আসে দেখো তো? অ্যান্সার বাই 32 আসবে তোমার 1.02, 1.02, ঠিক আছে? অক্সিজেনের দাও, অক্সিজেন কত আসে? অক্সিজেন কত পার্সেন্ট আছে? 65.30, 65.30 ডিভাইডেড বাই 16, কত আসে? 65.30 ডিভাইডেড বাই 16, ওকে, 4.08, 4.08। তাহলে প্রথমে কি করছো? প্রত্যেকটা শতকরা সংযুক্তি বের করে নিছো। শতকরা সংযুক্তি বের করে নেওয়ার পরে প্রত্যেকটা পারমাণবিক ভর দ্বারা ভাগ দিছো, ঠিক আছে? প্রত্যেকটা পারমাণবিক ভর দ্বারা ভাগ দিছো। প্রত্যেকটা পারমাণবিক ভর দ্বারা ভাগ দেওয়ার পরে এদের সর্বনিম্ন সংখ্যা দিয়ে সবাইকে ভাগ দিতে হবে। সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন কোনটা? 1.02, ঠিক আছে? তাহলে 2.04 ডিভাইডেড বাই 1.02, 1.02 ডিভাইডেড বাই 1.02, দেন 4.08 ডিভাইডেড বাই 1.02। তাহলে কত পাবা? এখান থেকে 2 পাবা, ঠিক আছে? এখান থেকে 1 পাচ্ছ, এখান থেকে 4 পাবা। তাহলে কি হলো? হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে। তাহলে তোমরা সবার এতে বসাই দাও। হাইড্রোজেন 2, সালফার 1, অক্সিজেন কত? 4। তাহলে কি হয়? H2SO4। বুঝতে পারছি? এভাবে সুন্দর করে লিখে ফেলবো। অনেক সময় কিন্তু সজ্জিত না থাকতে পারে, নিজের একটু সজ্জিত করে ফেলতে হবে, ঠিক আছে? H2SO4 দেখলেই, সাপোজ এরকম তুমি করতে পারো SO4H2, হ্যাঁ, তো এটাকে দেখলে বুঝে ফেলতে হবে যে এটা ওইটা না, এটা হচ্ছে H2SO4, হ্যাঁ, এটা H2SO4, এরকম চেহারা, এরকম চেহারা এর, হ্যাঁ, এরকম চেহারা, সেটা দেখে বুঝে ফেলতে হবে। তাহলে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত বের করা শিখছে। কিভাবে বের করা শিখছে? প্রথমে তুমি 1 নম্বর কি করছো? শতকরা সংযুতি বের করছো। প্রত্যেকটা শতকরা সংযুক্তি পরে কি করছো? পারমাণবিক ভর দ্বারা ভাগ দিছো। 2 নাম্বার স্টেপ, স্টেপগুলো লিখে ফেলো, তোমরা লিখে ফেলতে পারো, ঠিক আছে? শতকরা সংযুক্তিকে প্রত্যেকটির পারমাণবিক ভর দ্বারা ভাগ দিতে হবে। পারমাণবিক মানবিক ভর দ্বারা ভাগ দিয়ে তুমি যেটা পাবা, যে অ্যান্সারগুলো পাবা, তার মধ্যে সর্বনিম্ন সংখ্যা দিয়ে প্রত্যেকটারে ভাগ দিবা, ঠিক আছে? প্রত্যেকটারে ভাগ দিবা পূর্ণ সংখ্যা পাওয়ার জন্য। তাহলে এই যে 3টা স্টেপ করার পরে দেন তোমরা এই যে মৌলটাই বসাই দিবা প্রত্যেকটিতে, ঠিক আছে? বসাই দিলেই দেখবা যে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছো, ঠিক আছে? আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, স্থূল সংকেত এবং আণবিক সংকেত। এখানে কি বলছে দেখো, বোর্ড কোশ্চেন নিয়ে চলে আসছি। রাজশাহী বোর্ড 2023, রাজশাহী বোর্ড গুরুত্বপূর্ণ বোর্ড, ঠিক আছে? এখানে বলছে 20 গ্রাম এ যৌগ, ওকে, 15 গ্রামকে বিশ্লেষণ করে 4 গ্রাম কার্বন, এত গ্রাম হাইড্রোজেন পাইছে, অবশিষ্ট অক্সিজেন পাইছে। তাহলে অক্সিজেনের পরিমাণ কত? আগে প্রথমে বের করে ফেলো, এত কনফিউশনের দরকার না। হ্যাঁ, অক্সিজেনের কত বের করো? 15 মাইনাস 4 প্লাস 0.33, কত বের হবে? ক্যালকুলেশন করো। মাইনাস 4, 4.033, 4.33, ওকে, বিয়োগ করে দিলে কত আসে? 10.67। তোমার আসবে হচ্ছে 10.67। আচ্ছা, এখানে তোমার শতকরা সংযুক্তি দেওয়া আছে? বলো তো ভাইয়া, শতকরা সংযুক্তি কি তোমার দেওয়া আছে?
শতকরা সংযুক্তি যদি দেওয়া না থাকে তোমার বের করে নিতে হবে না। শতকরা সংযুক্তি মনে আছে যে কত, কিভাবে বের করছিলাম, যে আসলে 15 গ্রামের পার্সপেক্টিভে এই যে 4 গ্রাম কত পার্সেন্ট আছে সেটা বের করলেই তো আমি পার্সেন্ট পেয়ে যাচ্ছি, যে কার্বনের। ঠিক আছে, এইভাবে বের করতে হবে। প্রথমে দেখো কার্বনের কি 4 গ্রামের এই যে 15 গ্রামের পার্সপেক্টিভ থেকে যে 15 গ্রামে 4 গ্রাম কত পার্সেন্ট আছে, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ আণবিক ভর মানে মেইন সম্পূর্ণটাই নিচে দিতে হবে, সম্পূর্ণটাকে নিচে দিতে হবে, আর যেটা যার বের করবো সেটা উপরে থাকবে। হ্যাঁ, তারপর কি করতে হবে, ইনটু 100 100 দিয়ে পার্সেন্ট বের করে দেবো। ঠিক আছে, তাহলে করে দাও 400 ডিভাইডেড বাই 15 কত, সে 26.67 26.67%। ঠিক আছে, দেন কারে করবা, হাইড্রোজেন আছে না, ওকে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন হাইড্রোজেনের করো। হাইড্রোজেন কত গ্রাম আছে দেখো, ওখানে কত গ্রাম আছে, 0.33 গ্রাম। হ্যাঁ, 0.33 গ্রাম কত গ্রামে আছে, 15 গ্রামে আছে। তাহলে 15 গ্রামে 0.33 কত পার্সেন্ট সেটা বের করবো। ঠিক আছে, মানে হচ্ছে 15 গ্রাম আছে 0.33, আর 100তে কত আছে, এইরকম যে 15তে আছে 0.33 গ্রাম, তাহলে 100তে কত আছে সেটাই আর কি, 0.33 ইন্টু 100 ডিভাইডেড বাই 15, হ্যাঁ, ইন্টু পার্সেন্ট। এটা বুঝছো, এইভাবে আর কি ক্যালকুলেশন করা হয়। এটা শতকরা সংযুক্তি মানে টোটাল আণবিক ভরে ওইটা কত পার্সেন্ট ভর আছে, ওই ভরটা আসলে কত পার্সেন্ট সেটাই মিনিং করা হয়। 0.33 ইন্টু 100 ডিভাইডেড বাই 15, 0.33 ইন্টু 100 ডিভাইডেড বাই 15, 2.2%, 2.2%। আর কে থাকে বাকি, অক্সিজেন থাকে তাই না, অক্সিজেন কত 10.67 গ্রাম, এই যে বের করছো। হ্যাঁ, 10.67 ডিভাইডেড বাই 15 ইন্টু 100% ইকুয়াল কত আসে, ক্যালকুলেশন করো তো। 10.67 ইন্টু 100 ডিভাইডেড বাই 15 কত আসে, 71.71.13%। এটারে প্রত্যেকটারে যোগ করে দাও তো, দেখো তো হয় কিনা। এই যে 71 আর 2 73, ঠিক আছে, 73 আর এখান থেকে ধরলাম 1 নিয়ে আসলাম, 74 বা 75 সামথিং হয়ে যাবে, দশমিক মিলায় 75 আর 25 100। ঠিক আছে, দেখো তোমাদের টোটাল মিলায় 100 হবেই, এই যে 100% আসবেই। ঠিক আছে, 100% আসলো। তাহলে কি তুমি স্থূল সংকেত বের করার জন্য তুমি কি আণবিক সংকেত বের করে নিছো না, সরি স্থূল সংকেত বের করার জন্য প্রথমে শতকরা সংযুক্তি বের করে নিছো না, 1 নাম্বার স্টেপ শেষ। ঠিক আছে, 1 নাম্বার স্টেপ কিন্তু শেষ করে ফেলছো। ঠিক আছে, এবার 2 নাম্বার স্টেপ। এটা ছিল কত নাম্বার স্টেপ, এটা ছিল 1 নাম্বার স্টেপ। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ লিখে রাখি। 1 নাম্বার স্টেপ, এটা কি শতকরা সংযুতি বের করা, আগে প্রপার শতকরা সংযুতি, শতকরা সংযুতি। ঠিক আছে, এরপরে 2 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ কি, পারমাণবিক ভর দ্বারা ভাগ, পারমাণবিক ভর দ্বারা শতকরা সংযুক্তিকে ভাগ করে দিতে হবে, তাই না। তাহলে কার্বন ইকুয়াল টু কত, 26.67 ডিভাইডেড বাই 12 ইকুয়াল, ক্যালকুলেশন করে ফেলো। হ্যাঁ, হাইড্রোজেন কত আছে, 2.2 ডিভাইডেড বাই 1, দেন অক্সিজেন কত আছে, অক্সিজেন 71.13 ডিভাইডেড বাই 16 কত আসে, ক্যালকুলেশন করে ফেলো দ্রুত। 26.67 divided by 12, 2.22, 2.2 লিখলাম, এখানে 1 দিলে 2.2 আসবে। ঠিক আছে, তারপরে 71.13 divided by 16, ওকে 4.4 আসবে এখানে। হ্যাঁ, 4.4। এখন কি করতে হবে, প্রত্যেকটির 3 নাম্বার ধাপ। এখন কি 3 নাম্বার, সর্বনিম্ন সংখ্যা দিয়ে ভাগ, সর্বনিম্ন দিয়ে ভাগ, তাই না। তাহলে কি হবে, এখানে সর্বনিম্ন কত, 2.2 না, 2.2 রে তুমি যদি 2.2 দিয়ে ভাগ দাও কত আসবে, 1 আসবে। 2.2 রে তুমি যদি 2.2 দিয়ে ভাগ দাও 1 আসবে। তারপর কি 4.4 রে যদি তুমি 2.2 দিয়ে ভাগ দাও আসবে কি 2। বুঝতে পারছো, এরপরে কি এই মানগুলো বসায় দাও, কার্বন 1, হাইড্রোজেন 1, অক্সিজেন 2। ঠিক আছে,
এইভাবে এটা তুমি একটু সাজাইতে পারো। কিভাবে সাজাবো, CH2 তার থেকে লেখো HCO2, ঠিক আছে, এটাও লিখতে পারো বা এটা থাকলেও হবে, কোনো সমস্যা না। এটা কি বের হইলো, তাহলে আমাদের স্থূল সংকেত কিন্তু আমরা পেয়ে গেছি। হ্যাঁ, স্থূল সংকেত 3টা স্টেপ করেই স্থূল সংকেত আমরা পেয়ে গেছি, তাই না? স্থূল সংকেত, দেন কি আণবিক সংকেত বের করবো। ঠিক আছে, আণবিক সংকেত বের করার জন্য আমাদের আরো অন্যভাবে করতে হবে। আণবিক সংকেত কিভাবে বের করবো আমরা, বলো তো? আণবিক সংকেত বের করবো, তাই না? ওকে ফাইন। আণবিক সংকেত বের করতে গেলে এই যে HCO2 N আণবিক ভর দেওয়া আছে, দেখো কত আণবিক ভর দেওয়া আছে, 90। হ্যাঁ 90, এটার ভর 90। এই যে N এর মানটা বের করব, ঠিক আছে। আচ্ছা, এই N এর মানটা কিভাবে বের করব? এই N মানে হচ্ছে এই যে উপরে থাকবে হচ্ছে তোমার কি থাকবে বলো তো, আণবিক সংকেত। হ্যাঁ, আণবিক ভর, আণবিক সংকেত বলছে, আণবিক ভর যেটা থাকবে। আর এর নিচে থাকবে স্থূল সংকেতের ভর, স্থূল সংকেতের ভর, ঠিক আছে। তাহলে এটার স্থূল সংকেতের ভর কত দেখো তো, HCO2 দিলে কত হয়, 1 প্লাস 12 প্লাস 16 ইন্টু 2 কত আসে, 16 দুগুণ 32 আর 1 33, 33 প্লাস 12 কত আসবে, 45 আসবে, ঠিক আছে। কত আসছে বলো, 45, ঠিক আছে। তাহলে এটাতে বসাই দাও তুমি, এটাতে বসাই দিলে কত হবে, উপরে আণবিক ভর দিবা না, আণবিক ভর কত দিবা, 90, পারমাণবিক ভর কত, 45, কত আসবে, 2 আসবে, বুঝতে পারছো, 2 আসলো। এইবার আণবিক সংকেত, সংকেত কি লিখবা, এই যে আণবিক সংকেত কিন্তু এখানে লিখছিলাম, এই যে এটা কিন্তু আণবিক সংকেত, ঠিক আছে। HCO2 N এর মান কত, 2, তার মানে 2 দ্বারা গুণ হয়ে যাবে সব জায়গায়, H2C2O4, এটার নাম কি, অক্সালিক অ্যাসিড, এটার নাম কি, অক্সালিক অ্যাসিড। এই অক্সালিক অ্যাসিড তৈরি করছো, ঠিক আছে, একটু সাজায় ফেলবা, এগুলো প্র্যাকটিস করতে করতে হবে, সাজাইতে না পারলে অনেক সময় মার্ক দিয়ে দেবে তোমাদের, ঠিক আছে। বা তোমরা একটু প্র্যাকটিস করতে করতে তখন সাজাইতে পেরে ফেলবা, ঠিক পারবা, ঠিক আছে। একটু অন্যান্য গুলো খেয়াল করে দেখতে দেখতে তুমি এই যে সাজাইতে পারবা। যদি সাজাইতে নাও পারো, এভাবেই রাখো, কোনো সমস্যা নাই। এই যে উপরে যেভাবে রাখছো না, এইভাবে রাখো, এইভাবে রাখলে তুমি হচ্ছে দেখা যাচ্ছে HC2H2O4 পেয়ে যাবা, ঠিক আছে। তাও তোমাকে নাম্বার দিবে, বুঝতে পারছি। তাহলে স্থূল সংকেত আর আণবিক সংকেত বিষয়টা কি ক্লিয়ারলি বুঝছি, যে কয়টা ধাপে স্থূল সংকেত বের করছি, দেন আণবিক সংকেত কিভাবে বের করছি। হ্যাঁ, আণবিক সংকেত জাস্ট আমি এই জায়গায় এন বসাই দিয়ে আমি ওই আণবিক ভরটা এই সাইডে বসাই দিছি, ঠিক আছে। তাহলে এই যে এনটা আসছে আণবিক ভর বা স্থূল সংকেতের ভর আসছে, স্থূল সংকেতের ভর আমি বসাই দিছি, উপরে আণবিক ভর বসাই দিছি, দেন আমরা অ্যান্সার পেয়ে গেছি। ওকে ডান, আমরা নেক্সট স্লাইডে চলে গেলাম। কি আছে, রাসায়নিক বিক্রিয়া ও সমতাকরণ। ওকে, রাসায়নিক বিক্রিয়া মিন্স কি বোঝা হইতেছে। রাসায়নিক বিক্রিয়া, দেখো রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনার অনেক কিছু আছে, ঠিক আছে। বাট রাসায়নিক বিক্রিয়ায় তোমাদের বইতে খুব বেশি নাই। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়া কি 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 আলোচনা আছে তোমাদের, একমুখীকরণে হচ্ছে ইউজ করা হয় এরকম তীর, দ্বিমুখীকরণে ইউজ করা হয় এরকম তীর, অথবা হচ্ছে সমান চিহ্ন ইউজ করা হয়, ঠিক আছে। এইগুলো তোমাদের বইতে রিডিং লেখা আছে, দেখবা, সেগুলো পড়ে ফেলবা। যদি না বুঝতে পারো কমেন্ট করবো কি বুঝো নাই, আমি সেটাও ক্লিয়ার করে দেবো, বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। এছাড়াও তোমাদের হচ্ছে যদি কঠিন থাকে সলিড এস দ্বারা প্রকাশ করা হয়, যদি তোমাদের তরল থাকে লিকুইড দ্বারা প্রকাশ করা হয়, যদি জলীয় দ্রবণ থাকে অ্যাকুয়াস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তারপরে কি গ্যাসীয় থাকলে জি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এই ধরনের গুলো লেখা আছে। কনসেন্ট্রেট থাকলে CONC দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, অ্যালকোহল থাকলে ALC দ্বারা প্রকাশ করা হয়। এগুলো নিজেরাই শিখে যাবা। হ্যাঁ, ওইগুলো একটু রিডিং পড়বা, বাট বই সময় পড়বা, বই না পড়লে কিন্তু হবেই না। হ্যাঁ, আমি আমি চেষ্টা করব বইয়ের হচ্ছে দাগাই দিতে। হ্যাঁ, বাট এগুলো তোমরা একটু ক্লিয়ার হয়ে নিবা, না হলে কিন্তু সমস্যা হবে পরবর্তীতে, ঠিক আছে। ওকে, দেন সমতাকরণ। এখানে আমরা সমতাকরণে তোমাদের এইচএসসি তে অনেক বড় সমতা নিয়ে কাজ করা হয়, কিন্তু তোমাদের এই ইয়ারে এত বেশি বড় সমতা নিয়ে কাজ করা হবে না, ছোট নিয়েই কাজ করা হবে। এবং তুলনামূলকভাবে তোমাদের বইয়ের পার্সপেক্টিভ থেকে যেটা কঠিন পাইছি আমি, সেরকমটাই আমি নিয়ে আসার চেষ্টা করছি। এরপরেও যদি তোমার কাছে আরো কোনো কঠিন থেকে থাকে আমাকে দিয়ে দিবা, আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে
সমতা করে দিব, যেটা কি তুমি বুঝতে পারবা, কোনো ধরনের মুখস্থ করা লাগবে না, কোনো মুখস্থ করাই লাগবে না তোমাদের, ঠিক আছে? তুমি সমতা অটোমেটিক বুঝতে পারবা, ঠিক আছে? ওকে। আমরা লিখছি, হ্যাঁ। এখন সমতা করতে হবে। সমতার জন্য সবসময় খেয়াল করবা, সবসময় বড় জিনিসটা নিয়ে কাজ করবা, এবং আরেকটা জিনিস নিয়ে কাজ করবা, মাথায় রাখবা। দেখো, এই অক্সিজেন তুমি যদি চেঞ্জ করো, একটা অক্সিজেন চেঞ্জ করো তুমি, তাহলে দেখো 3 জায়গায় অক্সিজেন চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? 3টা জায়গায় মান চেঞ্জ হচ্ছে না? তুমি ধরো এখানে চেঞ্জ করছে এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন যদি তুমি চেঞ্জ করো, এই একটা এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে, বা তুমি যদি এখানেও চেঞ্জ করো, টোটাল সংখ্যাটাই তো চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, তোমার যখন অক্সিজেন যদি চেঞ্জ করো, তাহলে দেখো বিবেচনা করা লাগছে তাহলে সবাইকে নিয়ে না, তাহলে যা যেখানে এমন কিছু নিয়ে বিবেচনা করবে যাদেরকে বিবেচনা করলে খুব কম সংখ্যায় বিবেচনা করা লাগে, ঠিক আছে, এমন সংখ্যা নিয়ে সমতা করা শুরু করবে আগে, এবং তুলনামূলক বড় মৌলদের নিয়ে কাজ করার চেষ্টা করবা, ঠিক আছে? এখানে দেখো, আমি সেটা যদি ধরি, এখানে ম্যাগনেসিয়ামটা এখানে বড় মৌল, এবং এখানে দেখো শুধুমাত্র ম্যাগনেসিয়াম একটা জায়গায় আছে, ঠিক আছে? তাহলে আমরা ম্যাগনেসিয়াম নিয়ে কাজ করব, ঠিক আছে? ম্যাগনেসিয়াম নিয়ে কাজ করব, এখানে ম্যাগনেসিয়াম একটা একটা আছে, ওকে ফাইন। তারপরে কি করব, অক্সিজেন আমি লাস্টে নিব, কারণ অক্সিজেনের সবচেয়ে বেশি ঝামেলা, হ্যাঁ। নাইট্রোজেন, দেখো নাইট্রোজেন কি একটা আছে, এখানেও একটা আছে, ওকে ফাইন। অক্সিজেন কয়টা আছে? 3 দুগুণ 6টা আছে এই সাইডে, এখানে কয়টা আছে? 2 আর 1 3, 3 আর 2 5টা, 5টা আছে। তাইলে তোমার কিন্তু চেঞ্জ করতে হবে। 2 2 আর 2 4, 4 আর 1 5টা, 5টা আছে। 5টা তুমি কিভাবে চেঞ্জ করবা? এখানে কিন্তু 5টা, মানে একটা কমাইতে হবে, 3 দুগুণ 6, একটা কমাইতে হবে। তাহলে তুমি যদি এখানে হাফ দিয়ে দাও, তাহলে কিন্তু এখানে 1 হয়ে যায়, 1 হয় না? তাহলে দেখো 1 2 আর 3 আর 1 4 হয়ে গেল। সরি সরি সরি, 3/2 যদি তুমি দাও তাহলে কয়টা হবে? 3টা হবে। 3 আর 2 5 আর 1 6টা। দেখছো 3/2 দিলে কিন্তু এখানে একটা বেড়ে গেছে, এখানে 2টা থেকে 3টা হয়ে গেছে। 3টা হয়ে গেলে দেখো মিলে গেছে এখানে, এই এই দেখছো অটোমেটিক্যালি মিলে গেছে। বাট তুমি যদি এইটা না করতে পারো, এখানে ভগ্নাংশ চলে আসছে না? তো তুমি চেষ্টা করবে ভগ্নাংশ না আনার, বুঝতে পারছো? যদি তুমি ভগ্নাংশ না আনতে চাও, তাহলে কিন্তু এই জায়গায় তোমার 2 দিতে হবে। 2 দিলে কি, এখানে যদি তুমি বাই চান্স 2 দাও, তাহলে কি বেড়ে গেল না? 2 যদি তুমি এখানে দাও, তাহলে বেড়ে গেল না? বেড়ে গেছে কিনা বলো? বেড়ে গেছে না? যেখানে তো বেড়ে গেছে, তাই না? তাহলে 2 কেন দিবা তুমি, বলো? 2 দেওয়ার তো দরকার না, হ্যাঁ। 2 না দিয়ে, এখানে 2 না দিয়ে, মানে এখানে বেড়ে গেলে তুমি কিভাবে এ করবা? আর তখন তো সমতা করতে পারবা না, মানে ওই সাইডে তো 6টা আছে, এখানে তো হয়ে গেল 7টা, তাহলে তো তোমার ওই সাইডে বাড়ানোই লাগতেছে আবার, তাই না? তাহলে তুমি দেখো এক চান্সে করতে পারো, এখানে 2 দিয়ে দিতে পারো, 2টা অ্যাড করে দাও, তাহলে ম্যাগনেসিয়াম কয়টা আবার, এবার যেহেতু তুমি চেঞ্জ করে দিছো বাম সাইডে, তাহলে অক্সিজেন আবার লাস্ট বিবেচনা করবা, তাহলে প্রথমে ম্যাগনেসিয়াম নিয়ে বিবেচনা করবা। ম্যাগনেসিয়াম কয়টা? 2টা। ওকে, নাইট্রোজেন কয়টা হয়েছে বলো তো? সরি, এখানে কিন্তু নাইট্রোজেন 2টাই ছিল, হ্যাঁ। এখানে নাইট্রোজেন আমি একটা বলছিলাম আগে, এখানে কিন্তু নাইট্রোজেন 2টা ছিল, এখানে নাইট্রোজেন 2টা ছিল, সরি সরি সরি, এখানে তাইলে কিন্তু 3/2 দিলে হইতো না শুধু, এখানে 2 কিন্তু ঝামেলা ছিল, 3/2 দিলেই হইতো না, আমি একটু ভুল হয়েছে, সরি, ঠিক আছে? তো মাথায় রাখো, তাহলে এখানে 2 কিন্তু তোমার দেওয়াই লাগতেছে। দিলে ম্যাগনেসিয়াম হয়ে গেছে কয়টা? 2টা হয়ে গেছে, ওকে। নাইট্রোজেন কয়টা আছে? 2 দুগুণ 4টা হয়ে গেছে, এখানে 4 দিয়ে দাও। 4 দিলে নাইট্রোজেন দেখো মিলছে, ম্যাগনেসিয়াম মিলছে, তাহলে এখন বাকি থাকে অক্সিজেন। 3 দুগুণ 6, 3 আর 2, 3 দুগুণ 6, 6 দুগুণ 12টা হয়, হ্যাঁ। 6 দুগুণ 12টা হয়, 12টা। এখন এখানে দেখো তো, এখানে কয়টা আছে? অক্সিজেন আছে 2টা, এখানে অক্সিজেন আছে 2টা, হ্যাঁ। তারপরে কি, এখানে অক্সিজেন আছে কয়টা? 4 দুগুণ 8, 8 আর 2 10, 10 আর 2 12, তাইলে মিলছে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 2, 4 দুগুণ 8 আর 2 10, 8 আর 2 10 আর 2 12। এখন ক্লিয়ার? মিলে গেছে না সমতাকরণ? দেখছো ভাইয়া, মিলছে কিন্তু। তাহলে খুবই সহজ ভাবে মিলছে না? খুবই সহজ ভাবে দেখাই দিলাম না কিভাবে মিলাইতে হবে। তোমরা আগে অক্সিজেন নিয়ে বিবেচনা করবে না, আগে যেটা যেটা কম জায়গায় আছে, সবচেয়ে বিক্রিয়ক এবং উৎপাদে কম জায়গায় আছে, তাদেরকে নিয়ে বিবেচনা করবা, ঠিক আছে? বিক্রিয়ক, তাহলে আমি দেখলাম যে ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন কম পরিমাণে আছে, বাট তারপরেও নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়ামের মধ্যে আমি ম্যাগনেসিয়ামটা কমফোর্ট ইউজ করি, কারণ কি, যেটা বড় মৌল, বড় মৌলরে ইউজ করে, এটা কিন্তু কোনো জায়গায় নাই, ঠিক আছে? এটা আমার অভিজ্ঞতা থেকে, বুঝতে পারছো? এটা আমার অভিজ্ঞতা থেকেই বলতেছি, হ্যাঁ। এটা কোনো জায়গা থেকে আনা না, হ্যাঁ। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই, বুঝতে পারছি? এখানে ধরে কোনো সমস্যা থাকে তাহলে জানাইতে পারো, এবং আর কোনো ধরনের তোমাদের যদি আর কোনো কনফিউশন থাকে সমতায়, তারপরেও কোনো ধরনের সমতায় সেটা কমেন্টে জানাও, তাহলে আমি সেটার স্পেসিফিক তোমাদের ডেডিকেটেড ক্লাস দিব, ঠিক আছে? তোমাদের নাম মেনশন করে ডেডিকেটেডলি ক্লাস দিব, হ্যাঁ। ওকে, গ্র্যাভিটির সাথেই থাকো,
গ্র্যাভিটি তোমাদের জন্যই কাজ করবে, ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে অনেক কিছু, সুতরাং তোমরা সাথেই থাকো। হ্যাঁ, তোমাদের জন্যই কাজ করা হবে, তোমাদেরকে যেভাবে তোমরা চাও সেভাবেই কাজ করা হবে। হ্যাঁ, তোমাদের কে কমেন্ট করে জানাইতে হবে, আমাদেরকে ইনবক্স করো, জানাও, তাহলে আমরা সেভাবে তোমাদেরকে ডেলিভারি দিতে পারবো। ওকে, আমরা নেক্সট স্লাইড চলে যাই। এখন আসে কি লিমিটিং বিক্রিয়ক ভাইয়া, সবচাইতে হট টপিকস। হ্যাঁ, সবচাইতে হট টপিকস, হট টপিকস। এইটা নিয়েই যত ঝামেলা। হ্যাঁ, এটা নিয়ে প্রচুর কথাবার্তা, প্রচুর কথাবার্তা এটা নিয়ে। ওকে, আমরা কথাবার্তা বলা শুরু করি। হ্যাঁ, লিমিটিং বিক্রিয়ক, দেখো বলে না যে একটা তোর তো লিমিট আছে, তুই তো লিমিট ক্রস করে ফেলছিস, অর্থাৎ শেষ হয়ে যায় কোনো কিছু। যদি শেষ হয়ে যায়, কোনো কিছু যদি আগে শেষ হয়ে যায়, সেটাকে বলে লিমিটিং বিক্রিয়ক। হ্যাঁ, কোনো বিক্রিয়ায় কোনো মৌল যদি আগে শেষ হয়ে যায়, সে হয়ে যাবে কি লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ ওটা আগে শেষ হয়ে গেছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝো নাই মনে হয়, তাই না? ওকে, এখন যদি মনে করো এই সেল আর সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছে, হ্যাঁ, এর মধ্যে সাপোজ এই সোডিয়াম হাইড্রোক্সাইড আগে ফুরাই গেছে, তাহলে লিমিটিং কে বলো? সোডিয়াম হাইড্রোক্সাইড। যদি হাইড্রোজেন ক্লোরাইড আগে শেষ হয়ে যায়, হাইড্রোজেন ক্লোরাইড লিমিটিং। ঠিক আছে? ওকে, আমরা আমরা একটা আর কি ধরে নেই। হ্যাঁ, আমরা একটা ধরে নেই, হাইড্রোজেন ক্লোরাইড আছে 5 গ্রাম। ঠিক আছে, এটা 5 গ্রাম, এটাও আছে 5 গ্রাম। বুঝছো? 5 গ্রাম 5 গ্রাম আছে, আমরা ব্যবহার করছি। এখন কে হচ্ছে লিমিটিং হবে, আমরা একটু এ করি। হ্যাঁ, এর জন্য আমাদের আণবিক ভর বের করে নিতে হবে। সবসময় তোমরা আণবিক ভর নিয়ে কাজ করবে। এখানে তোমাদের কাছে লিটার দিতে পারে, তোমাদের কাছে মোল দিতে পারে, তোমাদের কাছে সংখ্যা দিতে পারে, বাট যাই থাকুক না কেন, ট্রান্সফরমেশন শিখছো না ভাইয়া? ট্রান্সফরমেশনে কি গ্রামে কনভার্ট করা শিখছো না? তোমরা সবকিছু গ্রামে কনভার্ট করে নিবা, আর ইন্টারে যখন উঠবা তখন সবকিছুকে মোলে কনভার্ট করে নিবা। মোলে কনভার্ট করে নিলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে এই যে আণবিক ভর কত হবে এটার? 36.5 গ্রাম। ঠিক আছে, আর এটার কত হবে বলো তো? 23, এটা 24, 40 গ্রাম। বুঝছো? এটার হবে কি 40 গ্রাম, আর এটা হবে 36.5 গ্রাম। ওকে, ঠিক আছে। এখন দেখো, হিসাব করো। তুমি যে কোনো কিছু ডান সাইডে রাখতে পারো। ঠিক আছে, হিসাব করার পরে আমি আরো কনক্লুশন টানবো। হ্যাঁ, হিসাব করে ফেলো যে 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে এখানে কত গ্রাম? 5 গ্রাম। 5 গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করো? 40 × 5 / 36.5। হিসাব করো তো কত হয়? 40 × 5 / 36.5 কত গ্রামের সাথে বিক্রিয়া করে বলো? 5.47। অর্থাৎ 5.47 গ্রাম। এই 5 গ্রাম বিক্রিয়া করবে 5.47 এর সাথে। তুমি একটা জিনিস খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও, একটু কাইন্ডলি মনোযোগ দাও। 36.5 এর থেকে 40 বেশি না? তাহলে এ বিক্রিয়া করে 40 বেশির সাথে, তাহলে এর থেকে এ বেশি, রেশিও ভাবো, এর থেকে এ বেশি না? তাহলে এই 5 গ্রাম থেকে এটা বেশি হওয়া উচিত ছিল না? খুব বেশি না কিন্তু একটু বেশি, একটু বেশি। তাহলে এই 5 গ্রাম থেকে একটু বেশি হওয়া উচিত ছিল। দেখো আমাদের অ্যান্সারটা আসছে কি 5 গ্রাম। 5 গ্রামের জন্য প্রয়োজন 5.47 গ্রাম। দেখছো 5 গ্রাম থেকে একটু বেশি, কিন্তু একটু বেশি প্রয়োজন ছিল, কিন্তু তোমার আছে একদম কি 5 গ্রাম। তার মানে কি তোমার আগেই ফুরাই যাবে না? আগেই ফুরাই যাবে তো। 0.47 গ্রাম কম আছে তোমার। তাহলে কি, তাহলে কিন্তু এই যে 5 গ্রাম, তাহলে লিমিটিং কে এই জায়গায়? সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক কে? সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন তোমাদের এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে ভাই, একটু লিখে নিও। হ্যাঁ, কি কি কোশ্চেন আসতে পারে? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এক, লিমিটিং বিক্রিয়ককে, লিমিটিং বিক্রিয়ক ইংরেজি আছে রিঅ্যাক্ট্যান্ট। হ্যাঁ, লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট কে? লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট কে? তাহলে আমরা পাইছি লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট এখানে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা লিমিটিং করে ফেলছে। ঠিক আছে, ওকে। 2 নাম্বার কোশ্চেন হইতে পারে কতটুকু কম আছে? কতটুকু? আচ্ছা, তোমার হচ্ছে আসতে পারে
বিক্রিয়াটি অ্যাসিডিক না ক্ষারীয়, বুঝছো? অর্থাৎ বিক্রিয়াটির ধর্ম, হ্যাঁ, অ্যাসিডিক নাকি বেস, মানে ক্ষারীয়, বুঝছো? অ্যাসিডিক নাকি ক্ষারীয়, এই কোশ্চেন আসতে পারে। এখন দেখো তাহলে কি এটা আগে শেষ হয়ে গেছে না? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড হিসাব করো, 5.47 মাইনাস 5, তাহলে 0.47 গ্রাম কম আছে না? যদি 0.47 গ্রাম কম আছে, তাহলে এই বেশি আছে কি? এই সেল বেশি আছে না? এই সেল কতটুকু বেশি আছে একটু ক্যালকুলেশন করে ফেলো। এই সেল কতটুকু বেশি আছে এটা ক্যালকুলেশন করো। তাহলে ক্যালকুলেশন করতে গেলে তোমার এই যে 40 গ্রামকে বাম সাইডে রেখে 36.5 গ্রামকে ডান সাইডে নিয়ে যেতে হবে, ঠিক আছে? কতটুকু বেশি আছে বুঝতে পারবে। কারণ কি এখান থেকে তো আমি সোডিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি যে এত গ্রাম প্রয়োজন ছিল, তাহলে কতটুকু কম আছে পাচ্ছি, তাহলে ওইটা উল্টাই দিলে দেখবো যে উল্টা পাবা। হ্যাঁ, আমি কিন্তু বুঝতাম যে আমি আমি যেটা চাবো সেটা অনুযায়ী আমি বের করতে পারবো, বাট তুমি যদি না বের করতে পারো তাহলে এরকম দুইটাই করতে পারো, যে এটা এই 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 এক নাম্বার ভাবে করতে পারো, আবার দেন যদি না মেলে তাহলে 2 নাম্বার ভাবে করতে পারো, যে তোমাদের কাঙ্ক্ষিত জিনিসটা যদি না পাও তাহলে 40 গ্রাম করে 36.5 গ্রাম HCl এর সাথে, ঠিক আছে? তাহলে কত গ্রাম করবে? 5 গ্রাম। 5 গ্রাম কত গ্রামের সাথে করবে? 36.5 ইন্টু 5 ডিভাইডেড বাই 40 ইকুয়াল কত হবে? হিসাব করো। 36.5 ইন্টু 5 ডিভাইডেড বাই 40 কত আসে? 4.5625, 4.5625, অর্থাৎ বেশি আছে। এক্সট্রা এক্সট্রা কতটুকু আছে? 36, সরি 5 গ্রাম ইউজ করা হয়েছিল, তাই না? 5 মাইনাস 4.5625, এতটুকু প্রয়োজন ছিল, ঠিক আছে? কিন্তু দেওয়া আছে তো 5 গ্রাম, তাই না? তাহলে বেশি আছে কতটুকু? 0.4375, বুঝছো? 4375 গ্রাম। তাহলে এইটা যদি বেশি থাকে, এই HCl যদি বেশি থাকে, তাহলে এইটার ধর্ম কেমন হবে? অ্যাসিডিক হবে। এটার ধর্ম কেমন হবে? অ্যাসিডিক। বুঝছো কিনা? এটার ধর্ম কেমন হবে? অ্যাসিডিক। তাহলে বলতে পারে, আবার বলতে পারে কতটুকু, কোন মৌল, কোনটি, কোন মৌল কতটুকু, কোনটি কি পরিমাণ অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে। দেখছো কিভাবে কোশ্চেন আসবে? ঘুরায় ঘুরায় কোশ্চেন আসবে কিন্তু। তাহলে তোমার যদি ওই যে অবশিষ্ট থাকে বের করতে হয়, তাহলে কিন্তু এই যে 36.5 গ্রাম মানে যেটা এক্সট্রা থাকছে সেটা কিন্তু ডান সাইডে রাখা লাগতেছে। তো তুমি যদি ডান সাইডে না রাখতে পারো ভাই, কোনো সমস্যা নাই তো, তুমি উল্টায় করবা, সমস্যা কি? একবার এটা করে ফেলছো, আবার এটা করো, সমস্যা কি? দুইবার করলে তো কোনো সমস্যা নাই। তাহলে তুমি দেখো এটা পেয়ে যাচ্ছ এক্সট্রা কত গ্রাম থাকতেছে, ঠিক আছে? বুঝতে হবে তোমার এখানে 5 গ্রাম আছে, তো তোমার দরকার আছে 5.47, তাহলে তো এটা কম আছে। 5.47 গ্রাম থাকলে ভালো হইতো না? কম আছে কত? 0.47। তোমার তোমার উচিত ছিল কত গ্রাম? এখানে কত গ্রাম ছিল? উচিত ছিল এখানে থাকা 4.5625, কিন্তু আছে কত? 5। তাহলে কি বেশি আছে না? কতটুকু বেশি আছে? 0.4375, এটা বেশি আছে না? তাহলে কি এটা অ্যাসিডিক হবে। তাহলে কোনটি কি পরিমাণ অবশিষ্ট থাকে এটা পাইছি, ঠিক আছে? তাহলে আবার একটা কোশ্চেন আসতে পারে কি, যে বিক্রিয়াটি বিক্রিয়াটি প্রশমিত করতে কি ব্যবস্থা নেবে? কি ব্যবস্থা গ্রহণ করবে? কি ব্যবস্থা নেবে ভাইয়া? বলো বলো, বলে ফেলো। কি ব্যবস্থা গ্রহণ করবে? এখানে তোমার অ্যান্সার খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। এই জায়গায় কি, এই জায়গায় দেখো তোমার হয় এইটাকে, এটা তো বেশি আছে না, এক্সট্রা আছে না, এটা এক্সট্রা আছে না, এটা এক্সট্রা না, হয় এই এক্সট্রাকে এই এতটুকু কমাই দিবা তুমি, অথবা এতটুকু বাড়াই দিবা। আচ্ছা তুমি বলো তো, ভাবো তুমি শরবত খাইছো না, তোমার চিনি কম হয়ে গেছে, তোমার শরবতে চিনি কম হয়ে গেছে, তাহলে তোমার হাতে দুইটা অপশন, একটা হয় পানি কমাই দিবা,
তাহলে চিনি বেশি হয়ে যাবে, মানে চিনি টোটাল মিষ্টি হয়ে যাবে, অথবা তুমি চিনিটা বাড়াই দিবা। আচ্ছা, এখন যখন তুমি মিক্সড করে ফেলছো, আসলে যে চিনি আর পানি মিক্সড করে ফেলছো, তখন কি আর পানি আলাদা করতে পারবা? তখন কি পানি আলাদা করতে পারবা? তখন তোমার কি নিতে হবে? তোমার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তুমি কিন্তু চিনিটা যোগ করে দিবা, যেটা কম আছে সেটা তুমি বাড়াই দিবা। বাড়াই দিলে কি হবে? তুমি কিন্তু প্রশমিত করে ফেলতে পারছো, অর্থাৎ মিষ্টি পেয়ে যাচ্ছ, তাই না? তাহলে কম আছে কতটুকু? এই যে ল্যাকিংস কত, 0.47 গ্রাম না? তাহলে 0.47 গ্রাম যদি তুমি ভাইয়া এখানে দ্রবণে যোগ করো, দ্রবণে যোগ যোগ করলে কি হবে? প্রশমিত হয়ে যাবে। বুঝছো? তাহলে কি দেখছো যে এইভাবেও করা লাগতে লাগতে পারে তোমার, এভাবেও করা লাগতে পারে। তুমি যদি না বুঝো যে কোন ভাবে করতে হবে, তাহলে তুমি দুই ভাবেই করবা। দুই ভাবেই করে দেখবা যে কোনটা থেকে তোমার কাঙ্ক্ষিত জিনিসটা তুমি পাইতেছো। ঠিক আছে? বুঝতে পারছো? এবং তোমার আরো একটা কোশ্চেন আসতে পারে যে কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণ। হ্যাঁ, কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণ, কাঙ্ক্ষিত উৎপাদ, বানান ভুল হইতে পারে, ঠিক আছে? কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণ, কাঙ্ক্ষিত উৎপাদ কেন পাও নাই ভাইয়া? কারণ হচ্ছে এই যে লিমিটিং আছে, এই যে 0.47 গ্রাম কম না? 0.47 গ্রাম যে কম, তুমি যদি এই কম থাকে তাহলে তুমি কিভাবে কাঙ্ক্ষিত পাবা? অর্থাৎ এই যে এই 5 গ্রাম থেকে যেটা পাবা না, সেইটা কিন্তু তোমার এই এই তোমার উৎপাদ হবে। হ্যাঁ, তোমার এই 5 গ্রাম থেকে উৎপাদ হবে না। কারণ কি? এই 5 গ্রাম কিন্তু বসে যাবে, এই 5 গ্রাম কিন্তু এই যে জিরো, এই তোমার হচ্ছে যখন এই যে এই 5 গ্রাম এর সাথে 4.5625 এইটার সাথে যখন বিক্রিয়া করবে, তখন বিক্রিয়া শেষ হয়ে যাবে। এইটা আলটিমেটলি তোমার ওই বিক্রিয়ার ওই দ্রবণে থেকে যাবে। এটা কিন্তু আর বিক্রিয়া করতে পারবে না, এটা বিক্রিয়া করার জন্য প্রয়োজনীয় আর সোডিয়াম হাইড্রোক্সাইড নাই। তাহলে তোমাদের কাঙ্ক্ষিত পরিমাণ সোডিয়াম ক্লোরাইড কিন্তু পাবা না। পাবা হচ্ছে কি এই 5 গ্রাম থেকে যতটুকু উৎপন্ন হয় ততটুকু। তাইলে তোমাদের কিন্তু এখান থেকে করতে হবে। তাহলে আমি গাণিতিক সমাধান যখন দিব, তখন দেখবো যে এইসবগুলো সবকিছু চলে আসবে। আমি গাণিতিক সমাধানের আরেকটা অনশট ক্লাস আসবে। ঠিক আছে? তো এটা অনশটে তোমাদের সবকিছু ক্লিয়ার হইতেছো, বাট ওইটাতে আরো ক্লিয়ার হইতে পারবা। যে তাহলে যদি বলে কাঙ্ক্ষিত উৎপাদ না হওয়ার কারণ কি, তাহলে এইটা থেকে, হ্যাঁ, এটার তুমি যদি সোডিয়াম ক্লোরাইডে করো তাহলে কত হবে বলো তো? সোডিয়াম ক্লোরাইডে করো তো, 25.5 প্লাস 23 কত হয়? 58.5। এটার লেগাল আসে 58.5। তাহলে কত গ্রাম উৎপাদ পাবা তুমি? কাঙ্ক্ষিত উৎপাদ পাবা না তুমি। কতটুকু পাবা? 36.5 থেকে 58.5 পাচ্ছ তুমি, 58.5 গ্রাম পাচ্ছ। তাহলে কি পাবা? মানে তুমি এটা দিয়ে কেন করতেছো না বলতো? এই 5 গ্রাম তো ইউজ হচ্ছে না সম্পূর্ণ, ইউজ হচ্ছে তো মাত্র 4.5625, আর এখানে 5 গ্রাম সম্পূর্ণ ইউজ হচ্ছে। ঠিক আছে? এই জন্য তুমি যেটা লিমিটিং বিক্রিয়ক, যেটা লিমিটিং বিক্রিয়ক সেটা থেকে তোমার উৎপাদ বের করতে হবে। বুঝতে পারছো? লিমিটিং থেকে না করলে কিন্তু বিপদ, লিমিটিং থেকে না করলেই কিন্তু বিপদ। তাহলে তুমি কিন্তু জিনিসটা পাবা না, তোমার যে অ্যান্সার আসবে ভুলভাল অ্যান্সার আসবে। 58.5 ইন্টু 5 ডিভাইডেড বাই কিন্তু 36.5। তাহলে কত পাচ্ছ বলো তো এখানে? 58.5 into 5 divided by 36.5, 36.5, কত পাচ্ছ? 8.01, 8.01 গ্রাম। এত গ্রাম তুমি উৎপাদ পাওয়া। ঠিক আছে? বাট তোমার পাওয়ার কথা ছিল কি এর থেকে বেশি, যে 5 গ্রাম থেকে যত গ্রাম পাচ্ছ সেটা বেশি পাওয়ার কথা ছিল, কিন্তু এই কারণে তুমি কাঙ্ক্ষিত উৎপাদ পাবে না। ঠিক আছে? তাহলে কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণ, হ্যাঁ, না পাওয়ার কারণ। ঠিক আছে? ঠিক আছে? তারপরে এখানে আসতে পারে আরো একটা কোশ্চেন আসতে পারে 6 নাম্বার, যে উৎপাদের পরিমাণ কত? এরকম দিতে পারে যে উৎপাদের পরিমাণ কত? উৎপাদের পরিমাণ, উৎপাদের পরিমাণ নির্ণয় করো। উৎপাদের পরিমাণ কিভাবে করবা? যেটা লিমিটিং হবে, হ্যাঁ, যেটা লিমিটিং হবে সেটা থেকে কিন্তু করবা। লিমিটিং কি? এই যে HCl না, HCl থেকে কিন্তু তুমি যে সোডিয়াম ক্লোরাইড বের করবা, HCl থেকে কিন্তু সোডিয়াম ক্লোরাইড বের করবা, নট এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড। বারবার যেন মাথায় থাকে বিষয়গুলো। তোমাদের দেখছো যে 6টা কোশ্চেন কিন্তু সলভ করে দিচ্ছি। এই 6টা কোশ্চেন বিভিন্ন ভাবে তোমাদের বইতে দেখবা যে ঘ দাগে বা গ দাগে চলে আসছে। ঠিক আছে? প্রয়োগ বা উচ্চতর দক্ষতামূলক কোশ্চেনে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চলে আসছে। তুমি যদি এই লিমিটিং বিক্রয়কের এই কনসেপ্ট তোমার মাথায় থাকে, আল্লাহর রহমতে কোনো জায়গায় সমস্যা ফেস করার কথা না। ঠিক আছে? সো ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। ওকে, আমি ধরে নিলাম কিন্তু কনসেপ্ট ক্লিয়ার। তোমাদের এটা যদি বেসিক ঠিক থাকে, তোমাদের আর কোথাও কোনো বাধা লাগবে না। আশা করি বাধা পাবা না। তারপরেও যদি তুমি ফেস করো তাহলে আমাকে জানাও, আমি তোমাদেরকে সলভ দিব সেভাবে।
আমরা আবার সলভ দিব সেটার জন্য, সেটাতে তুমি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবং এখন তোমরা দেখার সাথে সাথে তোমরা কমেন্ট করবা, বা সবচেয়ে ভালো হয় আমাকে ইনবক্স করবো সঙ্গে সঙ্গে, আমি সঙ্গে সঙ্গে তোমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? অলমোস্ট 2 থেকে 3 ঘন্টার মধ্যে তুমি, সর্বোচ্চ ব্যস্ত হবে, 2 থেকে 3 ঘন্টার মধ্যে তুমি অ্যান্সার পাবা আশা করা যায় ইনশাআল্লাহ। ওকে, সো আমাদের সাথেই থাকো, গ্র্যাভিটির সাথেই থাকো। এবং গ্র্যাভিটি চ্যানেলটাকে ভালো লাগলে অলওয়েজ ফলো দিয়ে রাখতে পারো। ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে নক দিতে পারো, আমার সাথে ফেসবুকে যুক্ত হয়ে যাইতে পারো। ওকে, ওকে, নেক্সট। এখন আমরা লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত ম্যাথ নিয়ে চলে আসছি, ঠিক আছে? এই যে শতকরা সংযুক্তি বলছে, শতকরা সংযুক্তি করে ফেলো, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের শতকরা সংযুক্তি করতে হবে প্রত্যেকটার, করে ফেলবা, হ্যাঁ? জানাবা আমার, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের, এটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক, হ্যাঁ? কত কত হয়েছে সেটা আমাকে জানাই দাও, হ্যাঁ? এরপরে কি বলছে, বিক্রিয়াটি লিমিটিং বিক্রিয়ক কে, হ্যাঁ? তাহলে লিমিটিং বিক্রিয়ক কে, এখানে আমার বিক্রিয়া করবো প্রথমে, হ্যাঁ? তাহলে বিক্রিয়া কি, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট প্লাস HCl কি উৎপন্ন করবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। কার্বনেট থাকলে কি বলছিলাম, কি যায়, কার্বন ডাইঅক্সাইড কিন্তু বের হয়, হ্যাঁ? কার্বন ডাইঅক্সাইড বের হয়। আর কি বাকি থাকে দেখো তো, এখানে হাইড্রোজেন একটা দুইটা, এখানে অক্সিজেন একটা, তাহলে H2O উৎপন্ন করবে। বুঝতে পারছি ক্লিয়ারলি? ওকে, এখানে দেখো HCl কত বলছে। ওকে, আমরা হচ্ছে আণবিক ভর আগে লিখে নেব, হ্যাঁ? আণবিক ভর, আণবিক ভর আগে লিখে নেব। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের আণবিক ভর কত দেখো, 23 প্লাস 1 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3, ক্যালকুলেশন করো কত আসে। 23 প্লাস 13 প্লাস 16 ইন্টু 3, 3 16 48, 84 গ্রাম। কত গ্রাম, 84 গ্রাম। হাইড্রোজেন ক্লোরাইড কত, 36.5 গ্রাম, ঠিক আছে? ওকে, এখন এখানে তোমার ব্যবহৃত, ব্যবহৃত ভর, ব্যবহৃত কত করছে, HCl কত করছে, 8.5 গ্রাম, 8.5 গ্রাম ব্যবহার করছে। কিন্তু এ কি ব্যবহার করছে সেটা বলে দিচ্ছে, এটা বলছে, বলে নাই তো, বলছে, বলে নাই। তাহলে কি লাগবে তোমার, তোমার লাগবে কিন্তু ডাব্লু, বুঝছো? তোমার ডাব্লু লাগবে, ডাব্লু কত কি, SVM, শিখে আসছো, ডাব্লু দ্রবের ভর লাগবে তোমার, হ্যাঁ? এস কত, 0.2, ভি কত, ভি হচ্ছে 250 ml অর্থাৎ 0.25, ইন্টু এম কত, এম হচ্ছে 84, ক্যালকুলেশন করো, হ্যাঁ? 0.2 ইন্টু 0.25 ইন্টু 84 কত আসে, 4.2 গ্রাম, 4.2 গ্রাম, ঠিক আছে? 4.2 গ্রাম আসলো, ওকে ফাইন। এখন লিমিটিং বিক্রিয়াকে যে কোনোটা রাখতে পারো, ঠিক আছে? তোমার ইচ্ছা, যেটা হয় রাখো তুমি। 84 গ্রাম বিক্রিয়া করে কত গ্রামের সাথে, 36.5 গ্রাম HCl এর সাথে। তাহলে 4.2 গ্রাম বিক্রিয়া করবে কত গ্রামের সাথে, 36.5 ইন্টু 4.2 ডিভাইডেড বাই 84 HCl কত হবে, ক্যালকুলেশন করো, ফাস্ট করো, ফাস্ট 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 ক্যালকুলেশন করো। 36.5 ইন্টু 4.2 ডিভাইডেড বাই 84। আচ্ছা, ক্যালকুলেশন আমার ভুল হইতে পারে, বুঝছো? ক্যালকুলেশন গুলো তোমরা নিজেরা করবা, ঠিক আছে? নিজেরা করলে সেটা যদি কোনো জায়গায় ভুল থাকে কমেন্টে জানাইও কিন্তু, ঠিক আছে? অবশ্যই অবশ্যই জানাই দিও। 85 80 1825 1.825 গ্রাম, এটা কি লাগতো, HCl, HCl কতটুকু আছে দেখো তো, 8.5 গ্রাম হবে, 8.5 গ্রাম আছে, বেশি আছে না, বেশি আছে, HCl বেশি আছে, তাহলে লিমিটিং কে, লিমিটিং কিন্তু এ, বুঝছো? এই NaHCO3 কিন্তু লিমিটিং, ক্লিয়ার? লিমিটিং কেন হয়েছে? ওকে, তুমি একটা দেখো, হিসাব করো, তুমি হিসাব মিলাও তো, দেখো 84 গ্রামের জন্য 36.5 অর্থাৎ কি 84 থেকে 36.5 কম হওয়ার কথা, 84 থেকে কম হওয়ার কথা না, 84 থেকে কম হওয়ার কথা। আচ্ছা, 4.2 থেকে কম হয়েছে, এটা কম হয়েছে, কম হওয়ার কথা, বরং কি বেড়ে, বৃদ্ধি হয়েছে, বুঝছো? বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি হলে কি হবে, এ তো এক্সট্রা থাকবেই, বুঝতে পারছো? ক্লিয়ার কনসেপ্ট? ওকে ডান, আমরা নেক্সট স্লাইডে চলে গেলাম, নেক্সট আরেকটা প্র্যাকটিস করব, ঠিক আছে? আমরা প্র্যাকটিস করি আবার একটা, কি বলছে, বলো বলো বলো। ঘনমাত্রা, যৌগের ঘনমাত্রা, হোমওয়ার্ক করো। এ পাত্রে যৌগের ঘনমাত্রা, এ পাত্রে যৌগের ঘনমাত্রা, এস ইকুয়াল টু ডাব্লিউ বাই এমভি, এস ইকুয়াল টু ডাব্লিউ বাই এমভি, জাস্ট মান বসাই দাও, মান বসাই দিলে অ্যান্সার পাবা, ঠিক আছে? কত আসে আমাকে জানাবা, হ্যাঁ?
তারপরে যৌগের মিশ্রণে উৎপন্ন দ্রবণের প্রকৃতি, এই দেখো দ্রবণের প্রকৃতি চলে আসছে, ঠিক আছে। মিশ্রণটা করো, HNO3 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, প্লাস মাইনাসের কাছে যায়, মাইনাস প্লাসের কাছে যায়, ঠিক আছে। এখানে মাইনাস কি, নাইট্রেট, NO3 মাইনাস, ঠিক আছে। তাহলে কি সোডিয়ামের কাছে যাবে, হাইড্রোজেনের কাছে আসবে, ঠিক আছে। তাহলে কি হবে, সোডিয়াম নাইট্রেট, আর নাইট্রেটের যোজনী কত, 1। হ্যাঁ, দেন কি হবে, পানি উৎপন্ন হবে, বুঝতে পারছো। তারপরে কি আণবিক ভর, আণবিক ভর দিবা, আণবিক ভর দিবা এখানে, ঠিক আছে। আণবিক ভর কত, নাইট্রিক অ্যাসিডের কত, 1 প্লাস 14 প্লাস 16 ইন্টু 3, ঠিক আছে, কত, 63 গ্রাম, 63 গ্রাম। এগুলো না বুঝলে জানাইও কিন্তু, হ্যাঁ, এটা 40 গ্রাম। ওকে, দেন ব্যবহৃত, ব্যবহৃত করছো কত, ব্যবহৃত, বলো বলো, ব্যবহৃত কত করছো, নাইট্রিক অ্যাসিড 25 গ্রাম, নাইট্রিক অ্যাসিড 25 গ্রাম, সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম, এটাও 25 গ্রাম ইউজ করছো। দেখো ভাইয়া, দেখো খেয়াল করো, 63 থেকে 40 কম, 25 থেকে এটা কম হওয়ার কথা না, কম হওয়ার কথা না, কম হইছে, বেশি হইছে না। বেশি যদি হয় তাহলে এইটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড না, সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি থাকছে না, তাহলে কি হবে, ক্ষারীয় হবে। তাহলে কি হবে বলো, জোরে বলো, কি হবে, ক্ষারীয় হবে, ঠিক আছে, ক্ষারীয় হবে। ওকে, আমরা দেখো সলভ করি, যে কোনো সাইড নিয়ে করলেই হবে। 63 গ্রাম পরে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাহলে কত গ্রাম করবে, 25 গ্রাম, 40 ইন্টু 25 ডিভাইডেড বাই 63, কত আসে, 40 ইন্টু 25 ডিভাইডেড বাই 63, কত আসে, 15.87 গ্রাম। আছে কত গ্রাম, 25 গ্রাম, এক্সট্রা, এক্সট্রা আছে কত গ্রাম, 25 মাইনাস 15.87, তাহলে কি হয়, 25 মাইনাস অ্যান্সার, তাহলে কত হয়, 9.12 গ্রাম এক্সট্রা আছে। কি এক্সট্রা আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে কিন্তু ক্ষারীয় হবে। এটা কেমন হবে, এটা চেহারা কেমন হবে বলো, এটা চেহারা কিন্তু হবে ক্ষারীয়, ক্লিয়ার, এটা চেহারা হবে ক্ষারীয়, বুঝতে পারছে। দেখো আবার একটু খেয়াল করো তো, 63 গ্রাম 40 গ্রাম, দেখো এ অর্ধেকের কিন্তু বেশি, 63, 60, 62 অর্ধেক কত, 31, 31 থেকে কিন্তু বেশি। তাহলে এই যে 25 অর্ধেক কত, 12.5, 12.5 থেকে বেশি হওয়ার কথা অ্যান্সার। দেখো তো 15 না, 12.5 থেকে বেশি না, বুঝছো। অনুবাদ করলেই বুঝতে পারো, 63 থেকে 40 কত কম, কেমন কম, অনুবাদ করতে হবে কত কম না, কত অংশ, মানে রেশিও অনুযায়ী, যে 63 থেকে 40, তাহলে 63 থেকে অর্ধেকের একটু বেশি, 25 এর অর্ধেকের একটু বেশি হবে, 25 এর অর্ধেক 12.5, 12.5 থেকে একটু বেশি। তাহলে দেখবো যে ভুল হইলে তুমি কি জানতে পারতেছো না, তাহলে কিন্তু খুব ভালোভাবে জানতে পারতেছো। একটু ইমাজিন করা শেখো, ইন্টারপ্রিটেশন করা শেখো, ঠিক আছে ভাইয়া। ইন্টারপ্রিটেশন করলে তোমাদের মস্তিষ্কের বৃদ্ধিটা ভালো হবে, হ্যাঁ। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে কোনো সমস্যা হলে জানাও, ঠিক আছে। দেন লাস্ট টপিকস, শতকরা পরিমাণ। ওকে, শতকরা পরিমাণটা কি, হ্যাঁ, শতকরা পরিমাণটা হচ্ছে যে তোমার শতকরা পরিমাণের প্রথমে আমরা সূত্রটা একটু দেখে ফেলি, হ্যাঁ। শতকরা পরিমাণের সূত্র, উপরে হচ্ছে প্রকৃতপক্ষে, প্রকৃত উৎপাদের পরিমাণ, উৎপাদের পরিমাণ, পরিমাণ, নিচে হচ্ছে হিসাব, রাসায়নিক সমীকরণে হিসাবকৃত দ্রব্যের হিসাবকৃত পরিমাণ, আর কি মেইন কথা হচ্ছে হিসাবকৃত, হিসাবকৃত পরিমাণ, হিসাবকৃত পরিমাণ। আচ্ছা শোনো, পরিমাণ ইনটু 100%। তুমি যখন ঈদের মার্কেটে যাও, ঈদের মার্কেটে ভাবছো তুমি, তুমি ভাবছো 10,000 টাকার মার্কেট করবা, ঠিক আছে, কিন্তু তুমি দেখবা 10,000 টাকার মার্কেট করতে গিয়ে তুমি 12,000 টাকার মার্কেট করে ফেলছো, বুঝছো। মানে কি, এই যে ইনপুট যা ভাবো আউটপুট তা হয় না, বুঝছো। মানে যদি কোনো মেশিন ইনপুট, ইনপুট দাও তুমি 100, আউটপুট, আউটপুট মাস্ট বি 100 থেকে কম হবে, কোনোদিন 100 হবে না, কোনোদিন 100 হবে না,
তুমি যতটুকু মুখস্থ করো ভাইয়া ততটুকু কি বলতে পারো? হু বলতে পারবা? বলতে পারবা না। 100 থেকে কি হবে? কম হবে। অর্থাৎ আমরা যখন বিক্রিয়া হিসাব করব যে সোডিয়াম হাইড্রোক্সাইড HCl দিলাম, HCl দিয়ে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে কি দিলাম, পানি উৎপন্ন করলাম। এখন আমি ভাবতেছি এখানে একটা দিলাম, সেই ততটুকুই এখানে আসবে। অর্থাৎ এখানে আমি ধরো 40 গ্রাম দিলাম, এখানে আসবে কতটুকু? 23 প্লাস 25.5, 58.5। ভাবলাম এখানে 40 গ্রাম ইউজ করলাম, 58.5 পাবো আমি। এখানে 40 দিলে এখানে 58.5 পাবো, কিন্তু ভুল ধারণা ভাই, 58.5 পাবা না, 58.5 থেকে কম পাবা। মানে বাস্তবে বাস্তবে কম পাবা। এই জন্য বলছে কিন্তু প্রকৃত, এই জন্য বলছে প্রকৃত। প্রকৃতপক্ষে আসলে কম পাবা, সেটা তোমাদের ওই উদ্দীপকে দেওয়া থাকবে। প্রকৃতপক্ষে কত পাচ্ছ সেটা তোমাদের উদ্দীপকে দেওয়া থাকবে, প্রকৃতপক্ষে পাবা কিন্তু কম। হ্যাঁ, আর এই জায়গায় তোমরা হিসাব করবা যেটা, সেটা একবার অ্যাজ ইউজুয়াল 100%, 100 এ 100 যা দিচ্ছ সেই অনুযায়ী, সেই রেশিও অনুযায়ী পাইতেছো, ঠিক আছে। কিন্তু প্রকৃতপক্ষে তার থেকে কম পাওয়া যায়, ঠিক আছে। আর যদি তুমি 99% অথবা 100% পেয়ে যাও, সেই পদার্থকে বলবে অ্যানালার গ্রেড পদার্থ, সেটাকে বলবে অ্যানালার গ্রেড পদার্থ, ঠিক আছে। অ্যানালার 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 গ্রেড পদার্থ বলবে, ঠিক আছে। অ্যানালার গ্রেড পদার্থ বলবে যদি 99% এবং 100% পেয়ে যাও, ঠিক আছে। আমরা পরবর্তীতে ম্যাথ একটা সলভ করি, ঠিক আছে। ওকে, এখানে কি বলছে দেখো, শতকরা সংযুতি, শতকরা সংযুতি করে ফেলো গদাগ। অবশেষে এটাও বোর্ডের কোশ্চেন, রাজশাহী বোর্ড 2022। শতকরা পরিমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কিসের শতকরা পরিমাণ? প্রাপ্ত অবশেষের। এই যে পটাশিয়াম ক্লোরাইড, বিক্রিয়া লিখে হলো 2KClO4, সরি O3 2KCl প্লাস 3 অক্সিজেন। এখানে ইউজ করছে কত গ্রাম? 15 গ্রাম। এটার আসলে ভর বের করে নেই আগে। পটাশিয়ামের কত কত হবে বলো তো? 2 ইন্টু, হ্যাঁ, 39 প্লাস 35.5 প্লাস 348, ঠিক আছে। কত আসে? 2 ইন্টু 39 প্লাস 35.5 প্লাস 48, 245 গ্রাম, 245 গ্রাম, ঠিক আছে। এটা কত আসে বলো তো? 35.5 প্লাস 39 ইন্টু 2, এটা আসে 149 গ্রাম, বুঝছো? এটা আসে 149 গ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে কি আণবিক ভর, আণবিক। ব্যবহৃত হয়েছে কত? ব্যবহৃত ব্যবহৃত হয়েছে কত? 15 গ্রাম। হ্যাঁ, তাহলে এখানে এইভাবেই করে ফেলতে পারো, 235 গ্রাম উৎপন্ন করে 149 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে। আর হচ্ছে 15 গ্রাম কতটুকু উৎপন্ন করবে? 149 ইন্টু 15 ডিভাইডেড বাই 245, তাহলে 149 ইন্টু 15 ভাগ 245 আসবে তোমার 9.12 গ্রাম। অবশ্যই দেখছো তো, হিসাব করলে কিন্তু বেশি আসবে। বাস্তবে আসছিল কিন্তু এই যে 9 গ্রাম অবশ্যই বলছে না, এটা কিন্তু বাস্তবে আসছে, কিন্তু তোমাদের আসছে কত? 9.12। বুঝতে পারছো? 9.12 বেশি আসবে, অবশ্যই হিসাব করলে বেশি আসবেই বাস্তবের থেকে। তাহলে শতকরা পরিমাণ হিসাব করে ফেলো। শতকরা পরিমাণ পরিমাণ ইকুয়াল, শতকরা পরিমাণ কত? উপরে হবে কি বলো? 9 গ্রাম বাস্তবে যেটা পাইছো, আর হিসাব করে কত পাইছো? 9.12 ইন্টু 100%, এটা কত আসবে বলো? 9 ভাগ 9.12 ইন্টু 100, 98.68, 98.68। তোমাদের বইতে বা অন্য জায়গায় 98.61 পাইতেও পারো, ঠিক আছে। 61, যাই হোক, মানে 6 মেইনলি, ঠিক আছে। 98.6 সামথিং এরকম। বাট এটা অ্যানালগ গ্রেড পদার্থ বলা যাবে না, কারণ 99% থেকে কম আছে। বাট এটা খুবই বিশুদ্ধ, খুবই বিশুদ্ধ পদার্থ, ঠিক আছে। বুঝতে পারছো? এই পর্যন্ত কি বুঝতে পারছো? ক্লিয়ারলি হইছে? ক্লিয়ার হইছো? ওকে, ফাইন। তাহলে এই পর্যন্ত আজকে আমরা শেষ করব। গ্র্যাভিটির সাথে এত সময় কষ্ট করে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। 1 ঘন্টা 40 মিনিট তোমরা কষ্ট করে আছো, অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে গ্র্যাভিটির সাথে সাথে থাকার জন্য। ভালো লাগলে অবশ্যই একটু ফিডব্যাক জানাও, ঠিক আছে। কারণ তোমাদের ফিডব্যাকের থেকে আমরা আসলে পরবর্তীতে প্রত্যেকটি ভিডিও করার জন্য ইন্সপাইরেশন পাই, ঠিক আছে। তো তোমাদের এবং তোমাদের কি কি প্রয়োজন, আসলে প্রয়োজনটা জানাও, তাহলে আমি তোমাদের
প্রয়োজন বুঝতে পারবো। আর প্রয়োজন বুঝতে পারলে সেই অনুযায়ী তোমাদেরকে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। এছাড়াও কোনো হিসাবে সমস্যা হলে জানাও, অথবা কোথাও কোনো তোমাদের কনফিউশন সৃষ্টি হলে সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, অথবা আমার ডিসকাশনে লিংক দেওয়া থাকবে, সেই লিংকের মাধ্যমে আমার সাথে ইনবক্স করো। এবং তোমাদের এটার পিডিএফ তোমাদের ডিসকাশন বক্সে থেকে যাবে, কমেন্টে দিয়ে দিতে পারি, আমি তোমাদেরকে এর পিডিএফ ফাইলটা প্রোভাইড করব। এবং এটার জন্য তোমাদের আর কোনো কিছু দরকার কিনা এবং গাণিতিক সলভ ক্লাস আমরা নেক্সট টাইম নিয়ে আসব, ঠিক আছে? এবং বই দেখানোর জন্য আলাদাভাবে যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে সেটাও নিয়ে আসবো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সময় থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।